দাদা খুলছি, থামো। 2019 में तमिलनाडु में আরে তোর 3 বলতে বলেছি बीजेपी 2024 মুখ খোল। পলিটি সব পড়ছিস না ছেড়ে দিয়েছিস পলিটি পড়া? কি হ্যাঁ হ্যাঁ স্যার, হলো? পড়ছি স্যার। তো বলো যেটা সরকার আমি থেকে কালকে ক্লাস আমি কালকে ক্লাস করিনি তো। কালকে ক্লাস থেকে ধরছি না আমি। কি ধরছেন? পলিটি আমি পলিটি পড়াচ্ছি নাকি এখন? আরে কি বলছেন, আমি শুনতে পাইনি, বলেন। জিজ্ঞেস করলাম যে আজকে যে ভোটের রেজাল্ট দিল, বিজেপি হ্যাঁ 241টা সিট পেলো, হ্যাঁ সরকার করতে পারবে? প্রধানমন্ত্রী কি মোদী হতে পারবে 239? পারবে তো। হ্যাঁ স্যার, পারবে তো। পারবে তো। তোরা রে কি চেষ্টাকে তো আমি কি ঠিক কর- চেষ্টাকে তো আমি পড়াইনি, বুঝতে পারছি না সুমি। কি 239টা সিট 272টা 272 না 262টা বা 272টা লাগবে, যদি আমি জানি না, কারণ আমি এবারই এইচএস দিলাম আর আমার এইচএস এ সায়েন্স আমি ছিল, তো ভোট আমার সম্বন্ধে জানি না, আমি তো ভোট ঠিক আছে চেষ্টা। তুমি বলো আবু তাহির, হ্যাঁ স্যার। বল 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 মুখ খোল। কি স্যার, কোশ্চেনটা শুনতেই পাইনি, আমি তো জয়েন করলাম। আবার বলেন কোশ্চেনটা, বলছি না। আমার কোশ্চিন ছিল যে 239টা যে সিট পেলো বা 41টা হোয়াট এভার যটা সিট পাক, বিজেপি কি একা তোর সরকার করতে পারবে? না স্যার, একা পারবে না। আর সরকার করতে কতটা লাগবে? 272। বুঝতে পেরেছিস? তো এটা দেশের পক্ষে ভালো হলো না খারাপ হলো? ভালো হলো অবশ্যই, একা সংখ্যাগরিষ্ঠ থাকলে যা ইচ্ছা তাই করতে পারে। শোন, এবার মাথায় রাখবি মাথায় রাখবি সরকারে যেই থাকুক, সে কংগ্রেস থাকুক, বিজেপি থাকুক, টিএমসি থাকুক, হোয়াট এভার, টিএমসি যেটা পেয়েছে। একা সংখ্যাগরিষ্ঠ থাকলে বেশি তারা সরকার এক ন্যায় করতে চালাতে পারে। এবার পার্টির সংখ্যা নিয়ে থাকলে পারে ওই এক ন্যায় করতে চলতে পারে না। তাহলে পশ্চিমবঙ্গে যে টিএমসি একা পেয়েছে এটাকে সাপোর্ট করিস না? না না। টিএমসি কে তো স্যার সাপোর্ট করি না, একা পাক আর বেশি পাক। আরে আরে মাথায় রাখবি সরকার যখন করে দেশের পক্ষে, রাজ্যের পক্ষে একা যদি বেশি ভোট পেয়ে আসে, ওই দেশটা তখন সলিড থাকে, বাইরের শক্তি কিছু করতে পারে না। আর মাথায় রাখবি যখন কোলিশন গঠবন্ধনের সরকার হয়ে যাবে, যখন জোটের সরকার হয়ে যাবে, তখন ভিতরে ওদের দুর্বলতা হয়ে যাবে, যেমন পাকিস্তানের অবস্থা হয়েছে। ওরা সরকার করতেই পারছে না। দেশ স্বাধীনের পর থেকে 1947 সালের পর থেকে টিল নাও 2024 পর্যন্ত পাকিস্তানে আজ পর্যন্ত কোনো সরকার 5 বছর টিকেনি। কেন বলতো? জোটের সরকার থাকে বলে ওখানে 2-3 বছর যাই সরকার ফেলে দেয়। বুঝতে পেরেছিস? বুঝতে পারছিস তোরা রে? ব্যাপারটা কি হলো তা তো বুঝতে পারলাম না। কানেকশন কি কেটে গেছিল নাকি? হ্যাঁ, কেটে গেছিল। ওখান থেকে তুই লস্ট ইউর কানেকশন। যাই হোক, তাহলে 50% আপ লাগবে, শেষটা বুঝতে পারলে? সরকার করতে গেলে 50% আপ লাগবে। হ্যাঁ স্যার, বুঝলাম। টোটাল সিট কটা দিতে বলতে পারবি? 543। ভেরি গুড। নিউজে কেউ চোখ রাখবি সবাই, দেখবি মোটামুটি যে কোনো সাবজেক্ট বুঝতে পারবি। 543টা টোটাল সিট আছে, তো ওকে যদি হাফ করিস তো দাঁড়াবে 271.5, সাড়ে 200, 71.5, 71.5 তো হয় না, তো 272টা সিট লাগবে। 272টা সিট দিয়ে তাকে কি সরকার গঠন করে দিবে? অতল বুঝতে পেরেছিস? অতল হ্যাঁ স্যার, বুঝতে পেরে নিয়েছি। গুড। অনেক কাউকে আমি এখানে চিনি না, যাই হোক আস্তে আস্তে একটু করে পরিচয় হয়ে যাবে। তুষার বুঝতে পেরেছো? তুষার আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সুপ্রিম কোর্ট, সবাই না একটু মিউট করে দে।
যখন কথা বলি তখন অন করবি, বাকিটা মিউট করে রাখিস। সুপ্রিম কোর্ট দাদা রেকর্ডিং করবো। অন আছে, দেখতে পাচ্ছিস না? অন করে দিস, দেখ লাল হয়ে আছে। কাজ করতে একদম ইচ্ছাই করছিল না, রেজাল্ট থেকে চোখ সাথে পারছি না আমি। রেজাল্ট তো শেষ হয়ে গেছে স্যার, আর কি দেখবেন? আরে এখনই তো মজা, সরকারটা গঠন যে করবে কে কার সঙ্গে জোট করছে। নীতিশ আর চন্দ্রবাবু নাইডু এরা দুজন তো এখন মজা নিবে মধ্যখান থেকে। সব দিকে মজা আছে, সব দিকে। হ্যাঁ, এরা দুজনেই বেশি মেনলি মজা নেবে এখন। কাল থেকে আমি 7 দিন থাকবো না, হ্যাঁ 7 দিন ভারত দর্শনে বেরোবো। সিরিয়াসলি, সামনে সোমবার থেকে আবার অ্যাভেলেবেল হবো। স্যার ভোটের রেজাল্ট হয়ে যাওয়ার পরে আপনি সার্ভেতে যাবেন নাকি? শোন আমি কি হচ্ছে, কাল থেকে 7 দিন তোদেরকে কন্টিনিউ আমি নোটস গুলো প্রোভাইড করে দিব, পিডিএফ গুলো দিয়ে দিব, হ্যাঁ সফট কপি গুলো মনে হয় আমি ভয়েস রেকর্ডে তোদের রেকর্ডিং করে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ক্লাস তো নিতে ল্যাপটপ নিয়ে তো ঘুরে বেড়াতে পারছি না, আমি হচ্ছে মোবাইলে রেকর্ডিং করে পাঠিয়ে দেবো জাস্ট, বুঝতে পেরেছিস? দাদা ডক্টর দেখতে হবে। না ডক্টর দেখা যাবে না, ডক্টর তো দেখে আসলাম, এখন ডেট নাই। কলকাতা যাবো না রে, ডক্টর দেখা যাবে, দেরি আছে, এই মাসে শেষে যাবো, লাস্ট উইকে যাবো। তো বলতে চাইছি যে আমি নোটস পাঠিয়ে দিব তোদের আর ভয়েস রেকর্ডিং দিয়ে দেবো, এরকম করে ক্লাস হবে না 7 দিন, এখন 7 দিন পর থেকে আবার ক্লাস হবে। হ্যাঁ, ক্লাস কন্টিনিউ করবো, আসি। স্যার কোথায় ঘুরতে যাবেন? ঘুরতে ঠিক যাবো না, কাজে যাবো, ভাগনাকে পাটনাতে ভর্তি করতে যাবো কালকে। খান স্যার, খান স্যারের আছে? হ্যাঁ হ্যাঁ, খান স্যারের কাছে। আচ্ছা, কালকে টাউনে থাকবো, পরশু বেরিয়ে যাবো। কাল সকালে মালদা টাউনে যাবো, একটু বাইকে ইন্স্যুরেন্স কাজ আছে, বাইকটা শোরুম রাখা আছে তো, কাজ করা হয়নি। খান স্যারের ওখানে কি প্যাকেজ আছে কোনো, নাকি এরকম কোনো ব্যাপার নেই, মান্থলি দিতে হয় না এক বছর? প্যাকেজ প্যাকেজ। আচ্ছা, কত বছরের প্যাকেজ থাকে, মানে বিভিন্ন কোর্সের বিভিন্ন রকম? ভাগনা যেটা ভর্তি হচ্ছে ওখানকার বিপিএসসি তে, মানে এখানে যেমন ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিসিএস আছে, তো ওদের আচ্ছা স্টেট সিভিল সার্ভিসে ভর্তি হচ্ছে, তো ওদের প্যাকেজ আছে হিন্দি মিডিয়ামের জন্য 15,000 টাকা আর ইংলিশ মিডিয়ামের জন্য 3,000 টাকা। আচ্ছা আমাদের পেমেন্ট করার 4-5 দিন হয়ে গেছে, পেমেন্ট করে দিয়েছি, মানে শুধু ওই কোথায় রুমে থাকবে, কোন হোটেলে থাকবে, কোন মেসে থাকবে, ওগুলো। আচ্ছা, আর ভর্তি মানে ওরকম মানে, আর ক্লাস কবে থেকে শুরু? ক্লাস 25 তারিখ থেকে, এই মাসে 25 তারিখ থেকে শুরু। আচ্ছা, বেশি কিছু নেই, ক্লাস তাড়াতাড়ি শেষ। স্যার আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আয়ডাঙ্গা, চেনো? শোভানগরের দিকে। আচ্ছা, আড়াইডাঙ্গা, হ্যাঁ ওখানে আমার রিলেটিভের বাড়িও আছে। আয়ডাঙ্গা স্কুলের সাথে, আয়ডাঙ্গার দিকে বাড়ি। তো দেখো। স্যার মানব স্যার আছে ওখানে এখনো? হ্যাঁ আছে রে। ও এখনো আচ্ছা। সুপ্রিম কোর্ট রিকনস্টিটিউট জেন্ডার সেন্সিটাইজেশন কমিটি। বলতে পারবি জেন্ডার সেন্সিটাইজেশনটা কি? স্যার আমাকে তো স্ক্রিনে দেখাচ্ছে না, কিছু দেখাচ্ছে না, আমি কেউ দেখতে পাচ্ছিস না? না আমিও দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য তো বলছি যে রেকর্ডিং বুঝতে পারলাম না। অন আছে। ও আচ্ছা আচ্ছা, বলবি তো যে দেখতে পাচ্ছিস না স্ক্রিন, রেকর্ডিং অন আছে। প্রেজেন্টেশনটা অন করে, রেকর্ডিং অন আছে। এখানে একটা কিছু আমি আজকে আমার পড়াতে আসতে একদম ইচ্ছে করছিল না, তোদের গ্রুপে মেসেজ দেখলাম আর ভোট দেখলাম, সবাই ভোট দিয়েছিস, যেহেতু গণতান্ত্রিক দেশ, হ্যাঁ গণতন্ত্রের হার জিত থাকে, আমার হার হলো তোদের জিত হলো, বাধ্য হয়ে ক্লাসে এলাম। আমি তো ক্লাসিক করতে চাইছিলাম না, তো আমার হচ্ছে না দিব, একা এসে দিলাম না। স্যার ছুটি দিয়ে দিন আজকে। না না না, ক্লাস করাবো। এত কেউ গণতন্ত্রে ভোট দিয়েছিস বাবু, আমি ছাড়ি? আমি গণতন্ত্রের বিশাল রেসপেক্ট করি। ভোটের দিন আপনি বকবেন, ওই জন্য সবাই আমরা ভোট দিয়ে দিয়েছি যে কারো তোদের পড়ার ইচ্ছা নেই, তোরা করিস না, পড়াবো না, তাই বলবেন, ওই জন্য ভোট দিয়ে দিয়েছি, কিন্তু ইচ্ছে ছিল ক্লাস করার।
আরে আর তোদের ইচ্ছেটা আমার কাছে বেশি প্রায়োরিটি পায়, বুঝলি তো? না স্যার, আপনি সারাদিনে যে সময় দিচ্ছেন সেটা বড় কথা, বিশাল পাওয়া এটা আমাদের। আর আজকে সারাদিন এমনিতে উপোস ছিলাম, সব পুজো টুজো দিয়েছি সব মন্দিরে, আজকে টায়ার্ডও ছিলাম। থাক, দেখো, আচ্ছা, সকাল 10টায় বেরিয়ে 4টায় ঢুকেছি বাড়ি। পারবে না আপনার পুরো স্কুল কি আড়াইডাঙ্গাতেই? কি বুঝলাম, একবার বলো। আপনার স্কুলটা আমার ওটাও কি স্কুলটা আপনার ওখানে হ্যাঁ আড়াইডাঙ্গাতেই? হ্যাঁ, আমার বাড়ি থেকে 1 কিলোমিটার পরে, 1.5 কিলোমিটার। আচ্ছা আডাঙ্গা তো না, আডাঙ্গা সার্কেল পড়ছে, রাইলপাড়া বলে একটা জায়গা আছে। আচ্ছা আচ্ছা। চলো দেখো, তো জেন্ডার সেন্সিটাইজেশন কেউ কিছু বলবি? আচ্ছা, কোন কোন এখানে গ্রুপে যারা আছিস তারা একটু রেসপন্স করবি, কারা কারা চাচ্ছিস যে পুরুষতান্ত্রিক সমাজ থাকাটা ভালো? দেখি একটু হাত রেজ করে। সমাজ থাকা ভালো, কি কি হাত হাত একজন হয়, বাকিরা কি চাইছিস? আচ্ছা, পুরুষতান্ত্রিক সমাজ থাকা ভালো না, মানে নারীতান্ত্রিক সমাজ থাকা ভালো, কে কে হাত তুল দেখি। একটু করে বল কে কি বলতে চাইছিস, পক্ষে বিপক্ষে কেউ বলবি? কি বললেন স্যার, আরেকবার বলুন। সমাজটা পুরুষতান্ত্রিক তো আমাদের, এটা ভালো না খারাপ? স্যার দুটোই, ভালো দিকও আছে খারাপ দিকও আছে। ভালো দিক দুটো বলো, তো ভালো দিক স্যার বলো। ভালো দিক এটাই যে হচ্ছে মানে আমরা সাধারণত মানে আমাদের বাড়ির মারা যারা মানে বা একটা সাংসারিক যে প্রেশারটা যে কিভাবে কি করব না করব এই জিনিসটা মানে নিতে হয় না, মানে বাড়ির কাজে সীমাবদ্ধ। আর যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ তো মানে বাবাদের প্রেশারটা একটু তুলনামূলক মাদের থেকে বেশি। আর 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 যেহেতু পুরুষতান্ত্রিক তার জন্য মেয়েদেরকে প্রত্যেকটা মুহূর্তে অপমানিত হতে হয়, ছোট করা হয়, এটাই। আচ্ছা, কাজ যেটা বললে যে মাদের থেকে বাবাদেরকে বেশি করতে হয়, আচ্ছা খেয়াল করে দেখবে তো যে অফিস যারা যায়, মানে বাবারা বা দাদারা যারা অফিস যায়, অফিস থেকে এসে কিন্তু রেস্ট করে। মারা যে সারাদিন কাজ করে রেস্ট করতে পায়? না আমি বললাম যে বাবাদের মানে সবসময় মাথায় একটা প্রেশার থাকে যে কি করে আমাকে মানে ইনকাম করতে হবে, আমার সংসারটাকে মানে ঠিকঠাক করে চালাতে হবে, কিন্তু মানে মারা তো মানে হ্যাঁ মারাও খোঁজ নেয়, এমনটা না যে মারা খোঁজ নেয় না, কিন্তু মানে মাদের প্রেশারটা একটু হলেও কম। গুড গুড, আর কেউ কিছু বলবে? তার মায়েদের প্রেশারটা কম বলাটাও হয়তো ঠিক না, কারণ বাবাদের একটা নির্দিষ্ট টাইম থাকে, যারা চাকরি করে তারা হয়তো একটা টাইমে গেলে একটা টাইমের পর বাড়ি ফিরে এলো, তারপর তারা তাদের মতো করে কিছুটা হলেও সময় পায়। কিন্তু মহিলাদের বা মায়েদের কিন্তু ওরকম কোনো সময় থাকে না, 24টা ঘন্টা কিন্তু মানে ওদের ডিউটি চলতেই থাকে। সেই ক্ষেত্রে পুরুষতান্ত্রিক সমাজ যদি হয়, তো এই ব্যাপারটা কিন্তু কেউ রিয়েলাইজ করে না। এখন অনেক স্পিকাররা যারা যারা বলছে, পাবলিক ফিগার অনেকেই বলছে মেয়েদের এই ব্যাপারটা, এখন ব্যাপারগুলো এভাবে আসছে যে মেয়েদেরকেও এগিয়ে আসা উচিত, মানে ছেলে আর মেয়েদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, কিন্তু ডিফারেন্সটা থেকেই যায়। তা সত্ত্বেও বলবো যে মেয়েদের ব্যাপারটা কি বলবো, অনেক ক্ষেত্রে ডমিনেট করা হয়, তাদের সমস্ত পরিশ্রম বলুন, তাদের সংসারের সমস্ত তাদের যে ক্রেডিটটা সেটা কিন্তু তারা সেভাবে কারো থেকেই পায় না, আর কেউ কিছু না বলবে? সমাজ দেয়। আর কেউ কিছু বলবে? ক্লাসে বলার সুযোগ দিচ্ছি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। মাথায় রাখবি, ক্লাস যদি ওয়ান ওয়ে হয়ে যায় তাহলে তোরা কিছু শিখছিস না। যে আমি শুধু বকছি আর তোরা শুধু শুনছিস, তাহলে তোরা কিচ্ছু শুনছিস না, কিছু বুঝছিসও না। সবসময় টু ওয়ে কমিউনিকেশন হওয়া উচিত। যে যা পারবি মুখ খুলবি, যেটা পারবি ভুল বল না, এখানে কেউ তোকে পিটাবে না। আর মুখ দেখতে পাচ্ছে না, মাথায় রাখবি, কেউ চিনবে না। কে চিনবে তোকে? কে চিনে বসে থাকবে? তোর নাম ধরে গিয়ে ফেসবুকে সার্চ করবে, ইনস্টা দিকে সার্চ করবে আর দেখবে। বুঝা গেছে? ভুল বল। বারবার বলি যে আমি সন্ন্যাসী, ভিখারি আর ছাত্র, তিনজনের লজ্জা ঘৃণা ভয় থাকতে নেই। আর কেউ কিছু বলবি? স্যার আমি এই ক্ষেত্রে বলবো যে স্যার
আহ পুরুষতান্ত্রিক সমাজ হওয়াতে সুবিধা থেকে মানে সুবিধা তো আছেই, তার থেকে অসুবিধাও আছে। মানে একটা ছেলে তার যদি চাকরি করে তাকে যে সম্মানটা দেওয়া হয়, একটা মেয়ে যদি চাকরি করলে তাকে মানে মানে মেয়ে চাকরি করলে তাকে ঘর বাহির দুটোই সামলাতে হয়, যেটা ছেলেদের ক্ষেত্রে হয় না। তারা শুধু বাড়িটাই সামলাবে, আর মেয়েদের ক্ষেত্রে দুটোই সামলাতে হয়। তার জন্য তাকে এরকমও হয়তো বলা হতে পারে যে প্রয়োজন হলে তুমি চাকরি ছেড়ে দাও, কিন্তু ঘরটা তো তোমাকে সামলাতেই হবে। ঘর সামলে যদি তুমি পারো তাহলেই তুমি বাহির সামলাবে, নয়তো নয়। এই ক্ষেত্রে মেয়েরা ওই সম্মানটা এটা পায় না। তোর বিয়ে হয়ে গেছে নাকি রে? না স্যার, ভালো এক্সপিরিয়েন্স আছে, ভালো উত্তর দিয়েছিস, ভালো লাগলো। আর কেউ কিছু বলবে? ভালো না, কথাগুলো সত্যি খুব ভালো বললো, অবজারভেশন খুব ভালো আছে। আর খুবই ভালো বললো, ওর কথাগুলো প্রত্যেকটা ঠিকই বললো। আর কেউ কিছু বলবে? যেটা ছেলেগুলা মুখে কুলু পেটে বসে আছিস কেন রে? কোথায় গেল রে সব, বল রে। অসীম, স্যার এটা টপিক মেয়েদেরই কথা ইয়ে করে চালিয়ে যান, এটা ঠিক আছে, মেয়েদেরই ঠিক আছে সব। সব ঠিক আছে বেদা নাকি? আর কেউ কিছু বলবি না? ঠিক না আছে। স্যার, একটা মেয়ে যদি ফ্যামিলিতে ইনকাম করে আর একটা ছেলে যদি ইনকাম না করে, তাহলে ওই মেয়েটা ওই ছেলেটাকে অতটা সম্মান করবে না বা কেয়ার করবে না। কিন্তু ছেলে মেয়ে যদি দুইজনে ইনকাম করে তাহলে সমান থাকবে। আর ছেলে যদি না করে তাহলে মেয়ে ভাববে যে আমি ইনকাম করছি, ছেলেটাকে সবসময় নিচু দেখাতে থাকবে। এখান থেকে অনেকগুলো আর্গুমেন্ট না, যদি আর্গুমেন্ট করা যায় তো অনেকগুলো কোশ্চেন উঠে আসবে। বল, এখান থেকে একটা রিলেটেড কোশ্চেন দাঁড়িয়ে যায় যে পণ প্রথা, মেয়েদের বাড়ি থেকে যে পণ দেওয়া হয় ছেলেদেরকে, এটা কি উচিত? একটু আমি জেন্ডার সেন্সিটাইজেশনটাকে একটু যদি সহজ করে বলি, তাহলে যদি আমি বলি পণ প্রথা, এবার বল দেখি কে কে উত্তর দিবি যে পণ প্রথাকে সাপোর্ট কে কে করিস? না স্যার, একদমই সাপোর্ট করবো না, পণ প্রথা একদমই বন্ধ করে দেওয়া উচিত। কেউ করিস না এখানে সাপোর্ট, আশা করি। একদমই না, একদমই না। না স্যার, না। দেখ, এসব আমরা ছোট থেকে বইয়ে পড়েছি বলে একদমই না করে দিচ্ছি। আবার এটা দেখ, কোন পথটা চালাচ্ছে ছেলে, মেয়েরাই কিন্তু চালাচ্ছে। মেয়ের বাবা যদি আসে একটা ছেলে, চাকরিওয়ালা ছেলেকে যদি না খুঁজে, যদি এটা খুঁজে যে আমার মেয়েকে চাকরি করাবো, আজকে 10 লাখ টাকা দিয়ে একটা চাকরিওয়ালা ছেলেকে খুঁজছে, চাকরিওয়ালা ছেলে, যে ছেলে চাকরি পেয়েছে 10 লাখ টাকা দিয়ে আমার মেয়েকে নিয়ে চলে গেল, তো কত টাকা লাগবে বল, আমি বিয়ে দিব। তো এটা যদি না করে 10 লাখ টাকা যদি মেয়ের পড়ার পিছনে খরচ করতো, যে মেয়েকে আমি আইএস বানাবো, ইউপিএসসি পড়াবো, ডাক্তারি পড়াবো, ইঞ্জিনিয়ারিং পড়াবো, তাহলে এটা কিন্তু হতো না। মেয়েটা এইচএস পাস বা মেয়েটা গ্র্যাজুয়েশন পাস, অথচ ওর থেকে বেশি শিক্ষিত ছেলের পিছনে দৌড়াচ্ছে, বাবা দৌড়াচ্ছে, ওর ফ্যামিলি দৌড়াচ্ছে টাকা নিয়ে। তাই যে পণপ্রথাটা অ্যাকচুয়ালি কোথায়, মানে আমাদের গলতটা কোথায় আছে? একটা মেয়ে বলে দেয় যে না, আমি যতটুকু পড়াশোনা করছি, শিক্ষিত আছি, ততটুকু আমি যতটুকু কামাই করছি সেরকম ছেলেকে বিয়ে করবো। ফ্যামিলি বললো আমি এতটুকু মেয়েকে এরকম ভাবে বিয়ে দেবো আমি, কিন্তু পণ দিয়ে ভালো শিক্ষিত ছেলে খুঁজবো না। আমরা ইকুয়ালিটি। আসলে কি স্যার বলুন তো, ব্যাপারটা হয়েছে এই যে ভোটের মতন, সবাই বলছে দিদিকে দেবো না, দিদিকে দেবো না, কিন্তু জিতছে দিদি। ব্যাপারটা আবার এখানে এরকম, ভালো চাকরিজীবী ছেলে আসলো, মেয়েরা যতই শিক্ষিত হোক, যতই বলুক যে পণ দিয়ে বিয়ে করবো না, অথচ ভালো ছেলে আসলো, তো বাবা বলছে একটু পণ দিলেই তোর বিয়েটা ঠিক হয়ে যাচ্ছে, তখন মেয়েরাও বলবে হ্যাঁ ঠিক আছে, তাহলে বাবা এত ভালো ছেলে পেয়েছি, ঠিক আছে পণ দিয়ে দাও। এরকমও হয় ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ব্যাপারটা এরকম হয় যে অনেক সময় মেয়ের বাবারা বলে রাখে ওইরকম ভালো ছেলে হলে যা লাগবে আমি দেবো, শুধু ছেলে ভালো লাগবে। এরকমও তো হয় অনেকটা সময়। একদম। যদি কি হয়, এবার হচ্ছে যে এখান থেকে বুঝতে পারবি যাই হয়। এবার চলাই, জেন্ডার সেন্সিটাইজেশনে কি বলতে চাইছিলাম আমি, এখানে হলো যে প্রত্যেক জেন্ডারকে যাই হোক আমরা যাতে সম্মান দিতে শিখি। আজকাল কি হচ্ছে, যেটা আগে হতো কি, যে মেয়েদেরকে কিন্তু গুরুত্ব দেওয়া হতো না, মেয়েদের সম্মান করা হতো না মেয়েদেরকে। ছেলেরা, পুরুষতান্ত্রিক সমাজ এতটাই পুরুষতান্ত্রিক ছিল যে ছেলেরা যাই বলুক তাই শেষ কথা হয়ে যেত, ঠিক আছে? ফলে কি হতো, মেয়েদের উপর কিন্তু প্রচুর টর্চার করা হতো। আগের যুগে মেয়েদের কাছে অপরচুনিটি ছিল না, অপশন ছিল না, যেখানে মাদেরকে বিয়ে দেওয়া হতো সেখানে থেকে যেত সারা জীবন। এখন মেয়েরা সেই অপরচুনিটিটা পাচ্ছে, ভালো ছেলের প্রপোজাল পাচ্ছে, অনেক কিছু দেখতে পেয়েছে। আগে কি হতো জানিস, একটু মাদের কাছে খোঁজ নিবি যাদের গ্রামে বাড়ি আছে,
তারা বিয়ের দিন এসে বরকে দেখতে পেয়েছে। একটু কেউ খোঁজ নিয়ে দেখবি যারা একটু ব্যাকওয়ার্ড গ্রামে আছিস, টাউনে লাগবো না, টাউন থেকে একটু দূরে যারা আছিস, বিয়ের দিন বরকে দেখতে পেয়েছে। বরকে আগে দেখতে পায়, এখন তো বিয়ে যেখানে লেগে যাচ্ছে, মানে অ্যারেঞ্জ ম্যারেজ তো খুব কমই হচ্ছে, লাভ ম্যারেজই হচ্ছে। যেখানেও অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে সেখানেও 3 মাস আগে থেকে হয়তো ফোনে কথা বলে অলরেডি প্রেম হয়ে গেছে, বুঝা গেছে? এবারে কি হচ্ছে, তো এখন এখন হচ্ছে কি জেন্ডার সেন্সিটাইজেশনটা, মানে জেন্ডারকে রেসপেক্ট করাটা পরিমাণ অনেকটা আগের তুলনায় বেড়েছে, যেটা আগে ছিল না। এখন মেয়েদের ভ্যালুটা বুঝতে পেরেছে। এখন মেয়েদের, যে সমাজে মেয়েদের ভ্যালু করা হয় না বা মেয়েদের ভ্যালু নেই, সে সমাজের পতন অনিবার্য আছে। যে কোনো সভ্যতা আমরা পিছনে আমরা পড়ে এসেছি, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, যখনই মেয়েদের ভ্যালু কমেছে তখনই দেখবি সমাজটা হচ্ছে পতনে চলে গেছে। সতীদাহ প্রথা আমরা দেখেছি, যে একটা পজিটিভ ওয়ার্ড ছিল গুপ্ত যুগের আগে। এটা আমি ইতিহাস ক্লাসে তোদের যখন দামসে পড়াই তখন বলেছিলাম। সতীটা আস্তে আস্তে কেমন গুপ্ত সাম্রাজ্য শেষ হতে শুরু করলো, তখন সতী আস্তে আস্তে নেগেটিভ ওয়ার্ড হয়ে গেল। আগে সীতাকে সতী বলা হতো, মাতা পার্বতীকে সতী বলা হতো, ভালো পজিটিভ ওয়ার্ড ছিল। যেমন গুপ্ত সাম্রাজ্য শেষ হলো, আস্তে আস্তে সতীটা নেগেটিভ ওয়ার্ড হয়ে গেল। মেয়েদের ভ্যালু রেসপেক্ট কম দিতে শুরু করলো, তখন সমাজের পতন শুরু হলো। এই জেন্ডার যাতে, জেন্ডারকে, জেন্ডার ওয়াইজ সবাইকে যাতে রেসপেক্ট করা হয়। মানে এই মেয়ে আছে বলে এটা কাজ করতে পারবে না, মেয়ে আছে বলে অফিস যেতে পারবে না, মেয়ে আছে মানে রাত্রে টিউশন যেতে পারবে না, মেয়ে আছে মানে হচ্ছে দৌড়ঝাঁপের চাকরির পড়াশোনা করতে পারবে না, এটা যাতে না হয়। একটা বাড়িতে ছেলে আছে মেয়ে আছে, বলছে ছেলের জন্য টাকা খরচা করবো, মেয়ের জন্য টাকা খরচা করবে না। আজকে আমার ভাগনার জন্য যেমন পার্টনারতে আমি রাখতে যাচ্ছি, ভাগ্নের জন্য হয়তো পার্টনারতে আমার ফ্যামিলি থেকে সাপোর্ট করতো না। আমি সাপোর্ট করলেও, যেমন আমার ভাগনাকেও সাপোর্ট করে না, আমি বেশি সাপোর্ট করি, হয়তো ভাগ্নি ওই জায়গায় থাকলে একটু সাপোর্ট করতো না, যে আমার মেয়েকে যেতে দিব না অত দূর। এটা যাতে না হয়। বুঝতে পেরেছিস কি বলতে চাইছি আমি? হ্যাঁ স্যার। আচ্ছা, মেয়ে থাকলে যেতে দিচ্ছে না কারণ কি, যে মেয়ের সিকিউরিটি কোশ্চেন উঠে যাচ্ছে, সেফটির কোশ্চেন উঠে যাচ্ছে। তা তুমি সেই সিকিউরিটিটা প্রোভাইড করতে যদি না পারছো, অ্যাজ এ গার্জিয়ান তোমার ফেলিওর। তুমি তোমার মেয়েকে বা তোমার বাড়ির মেয়েকে হচ্ছে তুমি স্কুল পড়তে যেতে বা সন্ধ্যা রাত্রের পরে টিউশন যেতে দিতে পারছো না, তোমার ওই এরিয়ার পরিবেশ নাই, তো তুমি সিকিউরিটি দিয়ে নিয়ে যাও। তুমি সিকিউরিটি দিতে পারছো না, তাহলে তোমার ফেলিওর। এবার তোমার ফেলিওর বা তোমার সমাজের ফেলিওর, ওটার জন্য তো মেয়ে দায়বদ্ধতা থাকে না। বুঝতে পেরেছিস কি বলতে চেয়েছি? এবার এটার জন্য হিমাকলি ম্যামকে এখান থেকে একটা ইম্পর্টেন্ট হয়ে যায়, এর জন্য এই কমিটির জন্য চেয়ারপারসন করা হয়েছে হিমাকলি ম্যাম। জাস্টিস, সুপ্রিম কোর্টের জাস্টিস হিমাকলি ম্যামকে চেয়ারপারসন করা হয়েছে। কাকে করা হয়েছে? চিফ জাস্টিস, সরি চিফ জাস্টিস বলছি, মানে চেয়ারপারসন কাকে করা হয়েছে, মানে এটা চিফ জাস্টিসই করে, সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস উনি এগুলোকে ঠিক করেন। তো এখানে এই জেন্ডার সেন্সিটাইজেশন কমিটি যেটা আছে, এই কমিটির যে হেড থাকবে, চেয়ারপারসন যে থাকবে, সেটা কাকে করা হয়েছে? হিমাকলি ম্যাম। মেয়েকে করা আছে, কারণ বুঝতে পারো হিমাকলি। মেয়েকে করা হয়েছে কারণ মেয়েরা বেশি সমাজে পিছিয়ে পড়েছে, তাই ওদেরকে মানে মেয়েকে করা হয়েছে চেয়ারপারসন, মেয়ের প্রবলেমটা বুঝবে। তা ছেলেকে করলে তো হয়তো ছেলের সাপোর্টের কথা বলতো। এবার চলে এসো, দিয়ে কোনো কোশ্চিন পড়ার আগে একটু ভাববি, মাথাতে খেলাবি, হ্যাঁ, তাহলে মনে বেশি থাকবে। একটু আর্গুমেন্ট করার চেষ্টা করবি, ওর পক্ষে নিজে নিজে বলবি আর ওর বিপক্ষে নিজে নিজেই বলবি। চলো এবার, সেন্টার লঞ্চেস নিউ মোবাইল নাম্বার সিরিজ। কেন করেছে এটা? কারণ হচ্ছে আমাদের মোবাইলে এখন দেখবি টেলিকলার আসে বা হচ্ছে তোর কোম্পানি থেকে কল আসে, তো 9434 এরকম নম্বর দিয়েই আছে, 10 ডিজিট নম্বর দিয়ে আছে, এতে বুঝতে পারি না আমরা, কনফিউজ হয়ে যায়। এই টেলি মার্কেটিং ওরা যে করছে, ভয়েস কল যে পাঠাচ্ছে এভাবে করে, মানে অটোমেটিক টেলি মার্কেটিং দিয়ে, এটা খুব বাজে ব্যাপার। এই সেম নম্বর দিয়ে পাঠাচ্ছে, এটা তো হতে পারে আমার খুব টাইম, আমার ইম্পর্টেন্ট টাইম আছে, ধরতে চাইছি না আমি কলটা, যে টেলি মার্কেটিং করতো তো আমি কলটা রিসিভ করতাম না, জানি না কি আছে বলে ইমার্জেন্সি টাইমে আমাকে ধরতে হয়, ধরে দেখতে হয় যে মানে অরিজিনাল কল আছে না ফেক কল আছে, দেখি টেলি মার্কেটিং আছে, তখন কেটে দিই, ওই যে 5 সেকেন্ড নষ্ট হলো, এটা টাইমের তো ভ্যালু আছে আমার। এর জন্য সরকার কি করেছে, যে 10 ডিজিটের মোবাইল নম্বরটা যেটা আছে ওটা সরিয়ে 160 দিয়ে এভাবে নম্বরটা চালু করতে চেয়েছে। 160 দিয়ে যদি আসে তো ছেলে পেলে বুঝতে পারবে। আগে যেমন 111 দিয়ে আসতো নম্বরটা, এর ফলে বুঝতে পারতাম আমরা যে টেলি মার্কেটিং আছে, ধরতাম, রিসিভ করতাম না। সরকার এটা আবার আনতে চলেছে, বুঝা গেছে? এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জেনে রাখ। তেলেঙ্গানা ফরমেশন ডে, তেলেঙ্গানা ফরমেশন ডে কেউ কিছু বলতে পারবি? আচ্ছা, এখানে এইচএস দিয়ে কে কে আছে বলতো? এইচএস দিয়েছে চেষ্টা বাদে। এখানে শুধু এইচএস পাস করে আছিস, মানে গ্র্যাজুয়েশন পড়ছিস, কে কে আছিস এরকম?
স্যার আমি আছি। অর্পিতা, আর কে আছো? স্যার আমি আছি স্যার, আমার সাথে অতল, হ্যাঁ অতল এইচএস কোথায়? এর পাশের আছে, এইচএস পাস আইটিআই। অতল তোমাকে তো চিনি, বাকিদের তো চিনি না। আচ্ছা, আর কেউ আছো এখানে যারা এইচএস পাস করে আছো? গ্র্যাজুয়েশন কমপ্লিট? হ্যাঁ স্যার, কি নাম গো বললে? প্রিয়া। হ্যাঁ আচ্ছা, আর কেউ আছো? স্যার আমিও এবার এইচএস দিলাম, মানে পাশ করলাম। আর কেউ আছো এখানে 3-4 জন বাদ দিয়ে? তোমার কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ? স্যার এখন তো সেরকম কিছু ভাবিনি, তবে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো মানে এগুলো সাধারণ নলেজ থাকা ভালো, তাই জন্যই আর কি, মানে আর একটা পড়ার ইচ্ছা তাই। আর কেউ আছো বলবে যে কোন পরীক্ষার জন্য তোমাদের টার্গেট আছে ফিউচার? আচ্ছা বলতো WBCS এর জন্য। WBCS। অর্পিতা, একটু আগে কি কথা হচ্ছিল? একটু আগে কথা কি বলছিল অর্পিতা? না স্যার, বলিনি আমি। কে বললে তো? মেয়ের গলা পেলাম যেটা বললো যে জাস্ট এমনি। স্যার আমি বললাম। আচ্ছা বলছি যে আমার তো সায়েন্স। আচ্ছা অর্পিতা, তোমার কি ছিল সাবজেক্ট? আর্টস। আচ্ছা ভেরি গুড। আর প্রিয়া? প্রিয়া আমার অ্যাকাউন্টিং অনার্স ছিল। ভেরি গুড। কম স্যার আর্টস। আর্টস। কোন স্কুল অনুপম তোমার? স্যার পরানপুর হাই স্কুল। আচ্ছা, যারা যারা আমি যাকে যাকে চিনি না, অনুপম যেমন আছে, তারপর প্রিয়া আছে, শ্রেষ্ঠা আছে, যাদের আমি চিনি না তারা পার্সোনালি আমাকে নাম পাঠাবি, আর কোন ক্লাসে পড়ছিস আর কি সাবজেক্ট আছে। তুই গ্র্যাজুয়েশনে কেউ পড়ছিস, সে লিখবি আমি গ্র্যাজুয়েশন। তো WBCS করছি। ভেরি গুড। এক্সামের প্রিপারেশন নাও না নাও, ব্যাকগ্রাউন্ডটা আমাকে লিখে পাঠাবি তো। হ্যাঁ মানে হচ্ছে এইচএস এ সায়েন্স ছিল না আর্টস, সেটা লিখে পাঠাবি। নাম সহ নাম লিখবি আগে, এইচএস সায়েন্স আর্টস সেটা লিখবি। আর হচ্ছে যে ফিউচার যদি কোনো টার্গেট থাকে সেটাও লিখবি, টার্গেট এক্সাম কি আছে, না থাকলে সেটাও লিখবি, স্যার কোনো টার্গেট এক্সাম নেই। আর গ্র্যাজুয়েশন রানিং থাকলে সেটাও লিখবে। লিখে পার্সোনালি আমাকে পাঠাবি তো। ওকে স্যার। এটা আচ্ছা স্যার, ঠিক আছে। আমি একটু বড় কিছু ভাবছি তোদের জন্য, হ্যাঁ, যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি এখনো। আমাকে একটু পার্সোনালি লিখে পাঠাস। চল দেখ এবার, যেটা আমরা ছিলাম তেলেঙ্গানা ফরমেশন ডে, এটা অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়েছিল ফেব্রুয়ারি 2014-তে। ফেব্রুয়ারি 2014-তে এটা হচ্ছে তেলেঙ্গানা ফরমেশন ডে শুরু হয়েছিল। হ্যাঁ, তাহলে হচ্ছে ওরা হচ্ছে এটা কমপ্লিট করতে পেরেছিল জুন 2 এ, পুরোপুরি আলাদা হয়ে গেছিল। জুন 2টাকে ওরা তেলেঙ্গানা ফরমেশন ডে হিসাবে সেলিব্রেট করে। তো তোরা শুধু এটা একটু ডেটটা মনে রাখিস, যেটা 2014 সালটা, আর 2রা জুন, 2nd জুন। বুঝা গেছে? এখানে জুলাই মাসের 1 তারিখ থেকে কংগ্রেস ওয়ার্কিং কমিটি শুরু করেছিল। দেখ এত ডিটেলস তোদের দরকার নেই, তোদের যেটা দরকার সেটা 2nd জুন প্রতি বছর ওরা তেলেঙ্গানা ফরমেশন ডে হিসাবে সেলিব্রেট করে। আরেকটা জিনিস জানবি, সেটা হচ্ছে কোথা থেকে তেলেঙ্গানা ভেঙেছিল, অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে। বুঝা গেছে? আর কোনো কোশ্চেন আছে? স্যার বলছি, ক্লাসে কি রেকর্ডেড ভিডিও বা কিছু পাওয়া যাবে? মানে এখানে খুব বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড় বৃষ্টি হচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে বাবু, আমি দিয়ে দেবো গ্রুপে। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। আর দেখো, ইন্ডিয়ান ইকোনমি গ্রিউ বাই 8.2%, আগে পড়েছিলাম। এটা হচ্ছে এফওআই এর ফুল ফর্ম কি কেউ বলতে পারবে? আগের দিন পড়েছিলাম। ফিনান্সিয়াল ইয়ার। ফিনান্সিয়াল ইয়ার, ভেরি গুড। ফিনান্সিয়াল কবে থেকে শুরু হয়, কবে শেষ হয়? মার্চ টু মার্চ। এপ্রিল টু মার্চ। এপ্রিলে শুরু, মার্চে শেষ। এপ্রিলের 1 তারিখ থেকে, এপ্রিলের 1 তারিখ, মার্চের 31 তারিখ। হ্যাঁ ঠিক আছে, এপ্রিল 1 তারিখ থেকে শুরু হয় আর হচ্ছে মার্চে শেষ হয়। দেখ, তো আমাদের হচ্ছে
দাদা মার্চের 31 তারিখে পর থেকে ঢুকবে নাকি? না, মার্চের 31 মার্চে শেষ হয়ে যায়। 31 মানে 31 মার্চে শেষ হয়ে যায়। হ্যাঁ, এপ্রিল মাসে 1 তারিখ থেকে আচ্ছা শুরু হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখ, জিডিপি যে ভাগ হয় বছরে, ক মাস থাকে রে বছরে? এক বছরে কত মাস? 12 মাস। 12 মাসকে যদি 12 মাসকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত মাস করে পাবো এক একটা মাস? মানে 4 দিয়ে ভাগ করলে 3 মাস, তো 3 একটা মাস, গ্রুপ হলো 3 3 মাস। মাস হবে। তো এক একটা 3 মাসের গ্রুপকে বলে কোয়ার্টার। 3 মাসের গ্রুপকে কি বলে? কোয়ার্টার। 4টা কোয়ার্টার হচ্ছে, বুঝা গেছে? কোয়ার্টার। তো দেখ এক একটা হুম, কোয়ার্টার 3 মাস করে হয়। কোয়ার্টার 4 দেখ, হ্যাঁ, Q4 মানে এখানে কোয়ার্টার 4, বুঝা গেছে? কোয়ার্টার 4, কোয়ার্টার 4 যেটা আছে এটা কোন কোন মাস নিয়ে তৈরি হয়? দেখ, কোয়ার্টার 1 হবে, কোয়ার্টার 2 হবে, কোয়ার্টার 3 হবে, কোয়ার্টার 4 হবে। একটু হালকা হালকা ইকোনমি বুঝে নে, যখন আমি যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো না, হালকা হালকা করে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড গুলো বলে দেবো, হ্যাঁ, যাতে তোদের বুঝতে সুবিধা হয়। কারণ অনেকে দেখছি এইচএস পাস করে আছিস, কেউ হয়তো বিসিএস পড়ছিস, তারা একটু ভালো করে জানবি। যারা হয়তো একটু ছোট মোটো এক্সামে পড়ছিস, তারা হয়তো একটু ভালো করে জানবি না। তাই একটু ব্যাকগ্রাউন্ড বলে দিচ্ছি সময় ধরে, হ্যাঁ। তো এরকম কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4 হয়। 4টে কোয়ার্টার হয়। 4টা কোয়ার্টার যদি ধরে মার্চ মাস থেকে এপ্রিল মাস থেকে শুরু হলো, একটা পরপর কোয়ার্টার 1 বলে দে, 3টা মাস কি কি হবে? এপ্রিল, মে, জুন। এপ্রিল, মে, জুন, তারপরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, হ্যাঁ অক্টোবর নভেম্বর ডিসেম্বর। হ্যাঁ। ডিসেম্বর। তাহলে এবার জানুয়ারি, কোয়ার্টার ফেব্রুয়ারি, 4টা কি হবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আর এইবার দেখ, তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে কোয়ার্টার 4টা আছে, এটা পরের বছর হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। বুঝতে পারছিস তো? এই যে কোয়ার্টার 4টা হ্যাঁ। ছিল, সেটা হ্যাঁ, কিন্তু ফিনান্সিয়াল ইয়ার 2024-এ পড়ে গেল। মানে ফিনান্সিয়াল ইয়ার পড়ছে না, এটা নর্মাল ইয়ার পড়ছে। 2023-এর ফিনান্সিয়াল ইয়ার কিন্তু চলে আসছে, সাল চলে আসছে 2024, বুঝলি তো? তো এবার এই 2024-এর হুম, কোয়ার্টার 4-এ জিডিপির গ্রোথ ছিল 7.8% অ্যাভারেজ। লাস্টেরটা ছিল 6.29, আর হচ্ছে কোয়ার্টার 3-তে ছিল 8.6%, আর কোয়ার্টার সেকেন্ডে ছিল 6.7%। অ্যাভারেজে দাঁড়িয়েছিল 7.8%। এটা খুবই ইম্পর্টেন্ট। কোয়ার্টার 4টা হচ্ছে, আর টোটাল সবথেকে বেশি ইম্পর্টেন্ট, টোটাল কত করছে? টোটাল মেরেছিল 8.2%, ঠিক আছে? এটা এস্টিমেট ছিল, যেটা সিএনবিসি থেকে আমি নিউজ দেখেছিলাম, সেটা 7.8% ছিল। আর হচ্ছে জিডিপির গ্রোথ দাঁড়িয়েছিল 7%, আর কিন্তু অ্যাকচুয়াল হয়েছে 7.8%। এটা বিশাল গ্রোথ। এটা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স যেটা আছে, ওখান থেকে এটা রিপোর্টটা কিন্তু আসে, হ্যাঁ। স্যার এটা আরেকবার বলেন, মানে 7.8% ছিল আর এখন 8.2% আছে। 7.8% কোয়ার্টার 4 এর অ্যাভারেজ, হ্যাঁ, কোয়ার্টার 4, কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4 বললাম না, কোয়ার্টার 4 এর হ্যাঁ, 3 মাসের। তো টোটাল অ্যাভারেজ আছে 8.2%। আর 8.2টা কি অ্যানুয়াল, টোটাল অ্যানুয়াল ওটা ফিনান্সিয়াল ইয়ারের, মানে ওভারঅল? ওভারঅল মানে 12 মাসের ওটা। 12 মাসের জিডিপি অ্যাভারেজ হচ্ছে 8.2%। এখান থেকে এখান থেকে কোশ্চেনটা কি হবে? তোমাদের যদি দিয়ে দেয় যে এখান থেকে কোয়ার্টার 4 এর লাস্ট কোয়ার্টার, মানে লাস্ট 3 মাসের ফিনান্সিয়াল ইয়ারের গ্রোথ কত জিডিপি? 10.8%। যদি জিজ্ঞেস করে নেয়, লাস্টেটা তোমাদের এত ক্রিটিক্যাল কোশ্চেন দিবে না, তোমাদের যদি দেয় তোমাদের এটাই দিবে যে তোমার হচ্ছে ফিনান্সিয়াল ইয়ারের, গোটা 2024 ফিনান্সিয়াল ইয়ারের তোমার হচ্ছে মানে কত জিডিপি গ্রোথ কত? জিডিপি গ্রোথ কত? 2024 8.2। এর আর জিডিপির গ্রোথটা কত, অ্যানুয়াল গ্রোথটা কত? মানে 8.2% তোমাদের অ্যানসার হবে। কারো ডাউট আছে? এখান থেকে একটু আরেকটু বলে দিই, জিডিপিটা লঞ্চ করে যেটা, সে প্রোগ্রামটার নাম কি? সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স প্রোগ্রাম ইমপ্লিফিকেশন বলে একটা আছে, গ্রুপ আছে, ওখান থেকে বের করে। এদের আন্ডারে আছে ন্যাশনাল লেখা আছে, আর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, যে এনএসও লেখা আছে, এদের আন্ডারে পড়বে একটা ন্যাশনাল অ্যাকাউন্ট ডিভিশন। এই ন্যাশনাল অ্যাকাউন্ট ডিভিশন তোদের আনসারে আসবে এনএসওটা, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। যারা ন্যাশনাল অ্যাকাউন্ট ডিভিশন পড়ছিস, তারা ডাব্লিউবিসিএস এর জন্য যারা পড়ছিস তাদের লাগবে। বাকিরা শুধু পড়ে রাখবি জিডিপি গ্রোথ, এটা ক্যালকুলেশনটা কে বের করে, মিনিস্ট্রিটার নামও রাখবি, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল মিনিস্ট্রি। আর হচ্ছে যেটা বের করে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অফিস। অফিসের মধ্যে যে ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টেন্ট ডিভিশন। তোমাদের অত দরকার নেই, স্ট্যাটিস্টিক্যাল বা এনএসওটা মনে রাখবে। পরীক্ষাতে তোমাদের আসলে এনএসওটা অ্যান্সার হয়, এনএসওটা অ্যান্সার হয়। ইকোনমিক্স যখন পড়বে তখন আরো ডিটেলসে জানতে পারবে, হ্যাঁ।
হালকা ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দিই। আর যদি বলে জিডিপি হচ্ছে কোন ডিপার্টমেন্ট থেকে বেরোয় বা কোন অফিস থেকে বেরোয়? ন্যাশনাল অফিস। স্ট্যাটিস্টিক্স অফিস। আচ্ছা, ফিসকাল ডেফিসিট আগের দিন বলেছিলাম, কেউ বলতে পারবে? মনে আছে? রাজস্ব ঘাটতি। হ্যাঁ, রাজস্ব ঘাটতি। কেউ এক্সাম্পল দিয়ে বলে একটু। যদি ইনকামের থেকে আয়ের পরিমাণ বেড়ে যায়, আয়ের ব্যয়ের পরিমাণ বেড়ে যায়, হ্যাঁ, ওই ইনকাম থেকে যদি ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যায় বেড়ে যায়। তাহলে সেটাকে রাজস্ব ঘাটতি বলা হয়। হ্যাঁ, আমার ধরুন 10 টাকা ইনকাম আছে, আমি হচ্ছে 15 টাকা খরচা করি, তাহলে 5 টাকা হলো আমার ফিসকাল ডেফিসিট। এটা আগের দিন বলে দিয়েছিলাম, রাজস্ব ঘাটতি। একটু দেখে নেবে ওখান থেকে, আজকে আর ডিটেলসে ঢুকছি না। আচ্ছা, জিএসটি রেভিনিউ কালেকশন এটা রেকর্ড করেছে 10% গ্রোথ নিয়ে 1.73 লাখ করোড়। খুব ইম্পর্টেন্ট ডেটাটা। হ্যাঁ, এখানে পার্সেন্টেজ ইম্পর্টেন্ট না, এখানে ডেটাটা ইম্পর্টেন্ট, কত টাকা আছে টাকার অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1.73 লাখ করোড়, 10% দেখো ইও গ্রোথ লেখা আছে একদম। তো এটা হচ্ছে 1.73 লাখ করোড়। এটা জিএসটি কালেকশন সব থেকে বেশি হয়েছে, মে 2024-এ সব থেকে বেশি হয়েছে, হাইয়েস্ট হয়েছে। ফিনান্সিয়াল ইয়ার এখন পড়েনি, এর মধ্যে মে মাসে এখন এটা কমপ্লিট হয়নি, এখন মে মাসে এখন হাইয়েস্ট চলে গেছে। হ্যাঁ, এটা আরো বেশি যাবে, যত দিন যাবে তত জিএসটি পরিমাণ বাড়তে থাকবে, কারণ হচ্ছে মানুষের পার্চেসিং পাওয়ার এখন ইন্ডিয়ার কাছে প্রচুর আছে। আজকেরই খবর, এটা কালকে তো থেকে পড়াবো। হচ্ছে 100 টন সোনা গোল্ড ইংল্যান্ড থেকে আজকে ভারত আনিয়েছে, 100 টন গোল্ড। ভাব, একটা সময় 1991-এর সময় মনমোহন সিং এর সময় যখন সরকার চলছিল, তখন ভারত হচ্ছে প্রায় 60 টনের মতন গোল্ড বিক্রি করেছিলাম। বিক্রি করে হচ্ছে আমরা হচ্ছে টাকা নিয়েছিলাম, রিজার্ভ নিয়েছিলাম, যেটা হচ্ছে ডলার নিয়েছিলাম। সেখানে আজকে ভারত আমাদের সোনা 100 টন সোনা, তোরা যদি মনে করি যে স্যার কোথা থেকে আনলো, কি কিনে নিয়ে আসলো নাকি, না, আমাদের ওখানে 550 টন সোনা আমাদের রিজার্ভ, ওদের রিজার্ভ ফরেস্ট ইসে রাখা আছে, ব্যাংকে রাখা আছে। ইংল্যান্ডের যে সব থেকে রিজার্ভ ব্যাংক আছে, সব থেকে বড় যে ইংল্যান্ডের ব্যাংক আছে, ওই ব্যাংকে আমাদের গোল্ড রিজার্ভ করে রাখা আছে 550 টন। এখান থেকে 100 টন আনিয়েছি আমরা। তো এটা কোশ্চেন তোদের রেজ হতে পারে, তাহলে আমাদের সোনা ওখানে কেন রাখা আছে? আমরা সেফটির পারপাসে রেখে দিয়েছিলাম, যে আমাদের যদি বাই চান্স যদি একটা অবুঝ সরকারের হাতে দেশ চলে যায়, সরকার যদি সোনা বেচে খেয়ে নেয় বা আর কিছু করে দেয়, বা হচ্ছে আতঙ্কবাদী হচ্ছে বা সেনা কানুন লেগে যায় পাকিস্তানের মতন, তাহলে হচ্ছে দেশটা যাতে ডুবে না যায়, এই জন্য আমরা সোনা ওখানে সিকিউরিটি পারপাসে রেখেছিলাম। তাহলে স্যার সোনা এখন আনছি কেন? আনছি তার কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যে হলো, রাশিয়ার প্রচুর পরিমাণে সোনা হচ্ছে ইংল্যান্ডে রাখা ছিল, প্রচুর পরিমাণে ধন সম্পত্তি রাখা ছিল, এটাকে ফ্রিজ করে নিল আমেরিকা। ফ্রিজ করে নিয়ে কি করলো, এই টাকা খরচ করে দিল ইউক্রেনের পিছনে। এটা খুব বাজে জিনিস। আমাদের যদি ফিউচারে যদি আমেরিকা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগে, আমেরিকা যদি আমাদের গোল্ডটাকে ফ্রিজ করে দেয় আর সেই টাকা খরচ করে দিল পাকিস্তান, যেহেতু পাকিস্তান হলো আমেরিকার বন্ধু, পাকিস্তানের সঙ্গে পাকিস্তানকে হেল্প করছে আর আমাদের টাকা নিয়ে হচ্ছে পাকিস্তানকে দিচ্ছে, এটা তো আমাদের ক্ষতি হয়ে যাবে। এই জন্য এটা মোদি বুঝতে পেরেছে, বিজেপি গভর্নমেন্ট বুঝতে পেরেছে। তো আমাদের পিওকে নিয়ে একটা টার্গেট আছে যে পিওকে আমরা নিয়ে নেবো। এবার পিওকে নিতে গিয়ে যদি আমেরিকা সাথ দিয়ে দেয় পাকিস্তানের, আমাদের টাকা হচ্ছে ফ্রিজ করে দিল আর ওই টাকা খরচ করে দিচ্ছে পাকিস্তানের পেছনে, তাহলে আমাদের তো দেশে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, আমাদের দেশের ছেলে পেলে পাবলিক খেতে পারবে না। এই জন্য ওরা আমাদের গোল্ড আনতে শুরু করে। বুঝতে পেরেছিস খবরটা, নিউজটা? হ্যাঁ স্যার, বুঝলাম। কার মাথায় ঢুকেনি বল? নিউজ পড়বি, দাস থেকে থেকে ভাই করে কোশ্চেন করবি, কেন আসছে, কেন 100 টন সোনা আসলো, কেন পেপারে তো লেখা থাকলো যে 100 টন সোনা এলো বা হচ্ছে কোথা থেকে আসলো, কিভাবে এলো, এগুলো লেখা থাকে। তো কেন আনতে পড়লো, কেন আনা দরকার পড়লো, ওদের পিছনে মোটিভটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, এটা যদি একবার বুঝে যাস না, তাহলে বড় বড় পরীক্ষা পাস করতে অসুবিধা হবে না। যেগুলো পরীক্ষাতে রিটেন এক্সাম হয়, বিসিএস 2 বছরের পর থেকে না রিটেন এক্সাম হয়ে যাবে। ডাব্লিউবিসিএস যারা দেওয়া টার্গেট রাখছিস, 1-2 বছর পর থেকে রিটেন হয়ে যাবে। যেটা মেন্স এখন অবজেক্টিভ আছে সেটা রিটেন হয়ে যাবে। আর রিটেন হয়ে গেলে কি হবে বলতো, তুই এরকম মোটিভ না জানতে পারিস, বুঝতে না পারিস, তাহলে তুই পরীক্ষাতে পাস করা চাপ হয়ে যাবে। ইউপিএসসিতে পাস করা চাপ কেন? যারা লিখতে জানে না, যাদের ক্রিয়েটিভ স্কিল নেই, তারা পাস করতে পারে না। তো ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, ভাবতে হবে একটু, ঠিক আছে? কে নিজে একটু ভাববি, নিউজগুলো পড়ে পড়ে একটু করে ভাববি। দেখ, গৌতম আদানি রিক্লেম করেছে এটা পরীক্ষাতে তোদের দেবে না,
এশিয়া রিচেস্ট পার্সন হিসাবেও ক্লেম করেছে। দরকার নাই, এটা পড়া দরকার নাই, আসবে না এগুলো। যারা ইউপিএসসি ডেটাটা দরকার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ক্যান্সেল করলো 10 ইয়ার গ্রিন বন্ড অকশন। কেউ বলতে পারবি গ্রিন বন্ডটা কি? গভর্নমেন্ট বন্ড কি আগে বল, তাহলে গ্রিন বন্ডটা বল। কেউ ইকোনমিক্সে পড়েছিস বন্ড? আর কোনো আইডিয়া আছে বন্ড সম্বন্ধে? আরুপা, বলো। দেখ আমি একটু সত্যজিৎ, না বলো। বুঝিস না এগুলো কমপ্লিট হতো, কোর্স কমপ্লিট হয়ে গেল ওখানে দামসে। ইকোনমিক্স এর ক্লাসই তো নাই তোমার, তুমি যেটা নিয়ে ক্লাস নিয়েছিলে একটা, ওটাই আর নাই। আপনার অন্য স্যার ক্লাস নেয়নি? তোমার পর ক্লাস হয়নি? না, ইকোনমিক্স এর ক্লাসই নাই। আচ্ছা ঠিক আছে, দেখ 10 ইয়ার গ্রিন বন্ডটা কি। আচ্ছা, যে কোনো বন্ড মাথায় রাখবি, গভর্নমেন্ট বন্ড হয় তো গভর্নমেন্ট যখন কোনো বন্ড রিলিজ করে, বন্ড মানে একটা পেপার দিল তোকে, এটা বিশ্বাসের পেপার। দেশ যদি না ডুবে ততদিন তোর তোর টাকার গ্রোথ হবে। যেমন শ্রীলঙ্কা ডুবে গেল, তো ওগুলা জায়গাতে টাকা যদি সরকার গভর্নমেন্ট বন্ড বের করে তো বন্ড চলবে না, অকশনে যদি তুলে সেটা চলবে না। কিন্তু হচ্ছে যখন ইন্ডিয়ার মতো একটা ডেভেলপিং কান্ট্রি বন্ড বের করে, তো সেটা বিরাট চাহিদা থাকে, বিরাট ডিমান্ড থাকে। হ্যাঁ, এবার হচ্ছে যখন গ্রিন বন্ড বলছে, বন্ড মানে মোদ্দা কথা মাথায় রাখবি যে এখানে গভর্নমেন্ট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বের করছে, মানে গভর্নমেন্ট বের করছে, সরকার বের করছে। আর গ্রিন বন্ড মানে বন্ড থেকে যে টাকাটা আসতো সেই টাকার পারপাসটা হচ্ছে গ্রিন পারপাসে খরচ করবে। গ্রিন পারপাস মানে কি, গাছ লাগানোর পারপাসে না, সমাজে যেটাতে পলিউশন কম হবে, যেমন হচ্ছে সোলার প্যানেল। বুঝা গেছে? ওই টাকাটা খরচা হবে গ্রিন বন্ডে। এবার ওইটার লোক কালেকশন করে রেখেছে। যারা ভাবছে যে সোলার প্যানেলটার ফিউচার মার্কেট ভালো আছে, তারা গ্রিন বন্ড কিনে আগে রেখে দেবে সরকারের। 10 বছর পরে যখন সরকার ওখান থেকে প্রচুর প্রফিট করবে, ওই প্রফিট থেকে সবাইকে ভাগ দেবে, শেয়ার দেবে। ধরে নে আমি তোদের কাছে আজকে বললাম যে আমাকে সবাই 200 টাকা করে দে, আজকে আমার অসুবিধা আছে, 200 টাকা করে সবাই দে। আমি তোদেরকে হচ্ছে আজ থেকে 2 বছর পর তোদেরকে টাকাটা রিটার্ন দেবো সুদ সমেত। আমি কিছু একটা করবো, তোরা অনেকে বিশ্বাস করবি না যে স্যারকে 200 টাকা দিব, স্যার ভেবে নিবে। অনেকে বিশ্বাস করবি না যারা পড়েছিস। স্যার যখন কথা বলেছে তো স্যার টাকা ঝাপবে না, লস লাগলো স্যার নিজের পুঁজি থেকে হয়তো 200 টাকা করে রিটার্ন দিবে, লাভ না দিতে পারলে কিন্তু স্যার টাকা ঝাপবে না। তো এই বিশ্বাস করে যারা দিতে পারি তারা হয়তো লাভ পেয়ে গেলি। এবং গভর্নমেন্টকে বিশ্বাস যারা করছে যে না গভর্নমেন্ট ডুববে না, হয়তো অনেক আছে গভর্নমেন্টকে বিশ্বাস করতে পারে না, গভর্নমেন্ট ডুবে যেতে পারে, তারা টাকা নিয়ে বন্ড কিনবে না। যারা আছে যে না গভর্নমেন্ট শ্রীলঙ্কার মতো হবে না, তারা হচ্ছে কি বন্ডে লাগাবে। বন্ডের মধ্যে কি আছে তোদেরকে আমি বলে দিলাম যে আমি টাকাটা নিয়ে কি করব। আমি বললাম একটা শিবরাত্রি এডুকেশন নামে হচ্ছে কোচিং সেন্টার খুলবো। তোরা ভাবি স্যারের কোচিং সেন্টার ডুবে যেতে পারে, আমি স্যারের কোচিং সেন্টার টাকা লাগাবো না। কেউ ভাবলি যে না স্যার কোচিং সেন্টার হয়তো চলবে, স্যার ভালো পড়াচ্ছে, কোচিং সেন্টার হয়তো চলবে। এরকম স্যার গ্রিন বন্ড বের করলো এই থেকে, সরকার থেকে, গভর্নমেন্ট থেকে বললো স্যারের হচ্ছে কি হচ্ছে সরকারের হচ্ছে গ্রিন বন্ডটা চলবে, হয়তো সোলার প্যানেলটা হয়তো চলবে, মানে ফিউচারে ওদিক থেকেই আসছে, তাহলে হচ্ছে আমি গ্রিন বন্ডটা কিনে রাখি। এটা হচ্ছে সরকার। হচ্ছে আমি তোদের কাছে টাকা তুলে নিলাম, আর তারপরে বলছি কি আমি শিবরাত্রি এডুকেশন খুলবো না, ওই টাকা নিয়ে আমি একটা রেস্টুরেন্ট খুলবো। সরকার এরকম করে দিয়েছে হঠাৎ, যে গ্রিন বন্ড অ্যাকশনে, গ্রিন বন্ড অকশন করে গ্রিন বন্ডে টাকা তুলে নিয়েছে। এখন বলছে আমি 10 ইয়ারের জন্য সাসপেন্ড করে দিলাম, ক্যান্সেল করে দিলাম, ডিল ক্যান্সেল। টাকা ঢুকলো না, ডিল ক্যান্সেল। বুঝতে পেরেছিস? এগুলো একটু ইজি টার্মে বোঝানোর চেষ্টা করছি আমি, এগুলো কিন্তু একটু হার্ড টপিক, না পারলে বল বাবু, তাহলে আরেকবার অন্যভাবে বলবো। এর ক্ষতি কি হবে? এটা বলছি, আর কেউ কিছু বলবে? কোশ্চেন করবি আমাকে, খুব ভালো লাগে কোশ্চেন করলে। আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, ক্ষতি কি হবে? আমি ধরে নে তোদেরকে বললাম যে আজকে আমি শিবভারতী এডুকেশন নামে একটা কোচিং খুলবো টাউনে, টাকা দে তোরা আমাকে। টাকা দিচ্ছিস, যখন এডুকেশন সেন্টারটা চলে যাবে কোচিং সেন্টারটা, তখন তোমাদের আমি প্রফিট দিয়ে দেবো। 200 টাকা দিচ্ছি, তখন আমি 1000 টাকা করে দেবো তোমাদের।
যা প্রফিট হবে তার ভাগ দেবো। আর টাকাটা নিয়ে নিলাম, কোচিং খুললাম না আমি, আর রেস্টুরেন্ট খুলে দিলাম। তখন তোমাদের তো মনে হতে পারে, স্যার তো রেস্টুরেন্ট খুললো, স্যার তো রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্সই নেই, স্যার তো মালদাতে অনেকগুলো কোচিং এ পড়িয়েছে তারপরে খুলতে চাইছে, কারণ স্যারের হচ্ছে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, বা দাদার হচ্ছে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, পড়ানোর ক্ষেত্রে এক্সপিরিয়েন্স হয়েছে। আমার তো হোটেল সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স নাই, বা রেস্টুরেন্টে চাউমিন কি করে করতে হয় সেটা তো আমার এক্সপিরিয়েন্স নাই, সেটা তো মার্কেটে আমার ডুবেও যেতে পারে। সেক্ষেত্রে আমাকে টাকা লাগাতে না, যদি আগে জানতে যে দাদা হচ্ছে বা স্যার হচ্ছে কোচিং কোচিং না খুলে রেস্টুরেন্ট খুলবে, তাহলে তো হচ্ছে টাকা লাগাতে না তুমি। তা তোমার তো এটা বিশ্বাস নিয়ে খেলা করা হলো, এটা তো তোমার ক্ষতি হলো না। পারলে শেষটা হ্যাঁ স্যার, বুঝলাম। না বুঝতে পারলে বলবে, আমি আরো মানে আলাদা এক্সাম্পল। না না, বুঝতে পেরেছি। তাহলে গ্রিন বন্ড বুঝা গেছে, গ্রিন বন্ড। আর যদি পরীক্ষায় কোশ্চেন আসে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 10 বছরের জন্য কোন বন্ড ক্যান্সেল করেছে? গ্রিন বন্ড। গ্রিন বন্ড। মোটামুটি সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড গুলো বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার, বলছিলাম স্যার, বন্ড আর এগ্রিমেন্ট হ্যাঁ, মানে দুটোই কি একই না আলাদা? না একই একই একই। এগ্রিমেন্ট হলো আমাদের ভাষায়, বন্ড হলো হচ্ছে তোর টাকা ফিনান্সিয়াল টার্মে হয়ে গেল বন্ড। তো স্যার এগ্রিমেন্টে আপনার তো চুক্তি থাকে, ধরে নেন যে কি 11 মাসের চুক্তি, তো ওইরকম করা থাকে বন্ড কোনো কিছু দেওয়ার। বন্ড হলো আমি যতদিন টাকা তুমি ইনভেস্ট যখন তখন তুলতে পারো তুমি। তুমি বন্ড যে পেপারটা তোমাকে দিবে, আগে তো পেপার দিত, এখন তো তোমার হচ্ছে ডিজিটালি হয়ে গেছে। ওই বন্ড যে পেপারটা দিত ওটা নিয়ে তুমি যখন আরবিআই কাজ যাবে তখন টাকা ভাঙিয়ে দিয়ে দেবে, এতে কোনো এগ্রিমেন্ট হয় না। এগ্রিমেন্টে যেমন হয় তোমাকে 10 মাস খাটাতেই হবে, বন্ডে না এরকম ব্যাপার না। হ্যাঁ। তুমি 1 মাসও খাটাতে পারো, আর তুমি 100 বছরও খাটাতে পারো। বুঝতে পেরেছো? ওটাই। হ্যাঁ স্যার। কারো কোশ্চেন আছে আর বাবু? আর অন্য কোশ্চেন দাদা বলো। বলছি আরেকটু একটু রিপিট করো তো, আমি তো বেরিয়ে গেছিলাম, মানে আমার ফোনটা কেটে গেছিল। এটা না রেকর্ডিং এ শুনে নিস বাবু। আচ্ছা ঠিক আছে। বল কারো বুঝতে না পারলে। না ঠিক আছে, এমনি আগেগুলো শুনেছি, এটা শুনে নেবো। দেখ, তাহলে বলছে এবার নেক্সটটা দেখ, ইউপিআই ব্রেকস রেকর্ড উইথ 14.04 বিলিয়ন ট্রানজাকশন। মে মাসে হচ্ছে ইউপিআই 49% হচ্ছে গ্রোথ করে দেখেছে। এই বছরে 49% গ্রোথ, মানে হচ্ছে প্রায় আজকাল সবাই করতে শুরু করে দিয়েছে। এখানে একটু হিসাব খেয়াল রাখিস, এখানে টাকাটাও আসতে পারে, এখানে পার্সেন্টেজটাও আসতে পারে। 49টা আশা করি মনে থাকবে, সেটা হচ্ছে 14.0.4 বিলিয়ন। হ্যাঁ, একটু মুখস্থ করে নিস। এই মাসে সব থেকে হচ্ছে এটা হচ্ছে ব্রেক থ্রু করেছে, রেকর্ড করেছে। এটা দিন দিন ইউপিআই আরো রেকর্ড করতে থাকবে এরকম। ঠিক আছে, এটা মুখস্থ করবি, এটা বলার কিছু নাই। টাকার অ্যামাউন্ট গুলো মুখস্থ করার দরকার নেই, পাগলের মতো। এখানে করোড় যেটা আছে, কোটিতে এটা মুখস্থ করতে চাস না, বিলিয়নে মুখস্থ। যতটুকু যেখানে যতটুকু বলো ততটুকু পড়িস, আর বেশি পড়তে চাস না কারেন্ট অ্যাফেয়ার্স। আর বাড়িতে গিয়ে লেখা, মুখস্থ করা, নোটস করা, এগুলো কেউ করবি না। যা গল্প শুনছিস ভালো করে শুনে নিবি, মাঝে মাঝে 2-1 মনে হবে দেখে নিবি, দেখবি এমনি মনে থেকে গেছে। লাইভ আমি তো পারতাম রেকর্ডিং ক্লাস করে দিয়ে দিত তোদেরকে। লাইভ ক্লাস করাচ্ছি এই কারণেই, এই গল্পগুলো যখন শুনবি, কোশ্চেন করবি না, মনে থাকবে বেশি দিন। তারপরে দেখো, ইন্টারন্যাশনাল সেক্স ওয়ার্কার ডেট 2024। এদের হচ্ছে রাইজিং অ্যাওয়ারনেস ফর ডিগনিটি অ্যান্ড রাইটস। ওরাও চাইছে যে আমাদের যাতে সম্মান দেখ মানুষ, কিছু রাইটস অধিকার থাকুক। আমি দেহ ব্যবসার কাজে আজকে নেমেছি, হয়তো শখে নামিনি। অনেক আছে, অনেক ছেলে মেয়েকে পাচার করে দেওয়া হয়। অনেক মেয়েকে আজকে হয়তো 9-10 পড়ছে, তুলে নিয়ে নিল, 11-12 পড়ছে, তুলে নিল, তুলে নিয়ে গিয়ে হচ্ছে দুবাইয়ে রেখে দিল চোখ বন্ধ করে। এমন জায়গায় রেখে দিল, তোমার হচ্ছে উত্তরপ্রদেশে পড়ে আছো, কিন্তু এত বড় গ্রাউন্ডের মধ্যে আছে, তোমার বেরোনোর ক্ষমতা নাই। অল টাইম ওখানে হচ্ছে তোমার হচ্ছে সিকিউরিটি গার্ড আছে। ও বাধ্য হয়ে দেহ ব্যবসার কাজে করছে, না তো খেতে পারবে না, পিটানো হয় ওদেরকে। তো ওরাও আজকাল বেরিয়ে বলছে না, আমাদের ডিগ্রি দরকার, কিছু রাইট দরকার। ডিজিটাল মিডিয়া ওদের কাছে ফোন যাচ্ছে, কিছু সম্মান দেওয়া দরকার। মানুষ যাচ্ছে তাই ভাবে ব্যবহার করছে, তাদের যাতে না করে। প্রত্যেক মানুষের একটা হিউম্যান রেসপেক্ট দেওয়া উচিত। ইন্টারন্যাশনাল সেক্স ওয়ার্কার ডে হিসাবে 2024-এ পালন করা হয় 2রা জুনকে। এটা ডেট আমরা রাখবি 2রা জুন। ট্যাগলাইন হচ্ছে রাইজিং অ্যাওয়ারনেস ফর ডিগনিটি অ্যান্ড রাইটস। তাহলে কেন করা হচ্ছে? রেসপেক্ট আর হিউম্যান রাইটস এর জন্য। দীনেশ কার্তিক, যে এখন ক্রিকেট টিমে হচ্ছে আরসিবির হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু যে আইপিএল এর যে টিম আছে, তারা হচ্ছে ও মানে কিপার হিসাবে কাজ করে দীনেশ কার্তিক, সে হচ্ছে রিটায়ারমেন্ট নিয়ে নিল। আমাদের এটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, আমাদের দিবে কোন ইন্ডিয়ান ক্রিকেটার নিজের ক্রিকেট জীবন থেকে বিদায় নিল, ফেয়ারওয়েল নিল? দীনেশ কার্তিক। হলো
তাহলে কোন ক্রিকেটার এখন রিটায়ারমেন্ট নিল রে? দীনেশ কার্তিক। দীনেশ কার্তিক। একবার করে বলে নে। সে হচ্ছে কোন আইপিএল এর টিমে খেলতো? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি। হ্যাঁ, বেঙ্গালুরু, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আরসিবি। দাদা আজকে কেদার যাদব তোমার রিটায়ারমেন্ট নিল। কে নিল? দেখি দেখানি তাহলে। না ঘোষণা করেছে। ঘোষণা করে দিয়েছে, আমি এসে দেখলাম ওর ওই আইডিতে দেখলাম। দেখ আজকে তো আমি ব্যস্ত ছিলাম। আজকে একটু নিউজ বলতে এই ভোট ভালো লাগে না। দেখ আজকে আড্ডা দিলাম। আচ্ছা দেখ, ইন্ডিয়ান অ্যাথলিট তাইওয়ানে রিসেন্টলি একটা অ্যাথলিট ওপেন হলো 2024-এ। ওখানে হচ্ছে আমাদের কেরালার একটা মেয়ে কোজিকোর, সম্ভবত নয়না জেমস যে নাম আছে, ও কোজিকোরে বাড়ি ওর। ও হচ্ছে লং জাম্পের প্লেয়ার। হ্যাঁ, তো ও আগে ব্রোঞ্জ মেডেলিস্ট ছিল, এবার হচ্ছে গোল্ড জিতেছে। এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যে গোল্ড জিতেছে কিসের জন্য? লং জাম্পের জন্য। গোল্ড কিসে জিতলো? লং জাম্প। লং জাম্পের জন্য। আচ্ছা, গোল্ড মেডেল পেয়েছে। আর কোথায় হচ্ছিল খেলাটা? তাইওয়ানে। তাইওয়ান হচ্ছে চায়নার পাশে একটা দেশ, যেটাকে তাইওয়ান মনে করে গোটাটা চায়না হচ্ছে তাইওয়ানের, আর চায়না মনে করে গোটা তাইওয়ান হচ্ছে ওর। দুই দেশের মধ্যে লড়াই লেগে আছে। হ্যাঁ, যেমন আমরা মনে করি পাকিস্তানটা আমাদের, আর পাকিস্তান মনে করে ইন্ডিয়া আমাদের। তো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে আছে, এটা মনে করে পাকিস্তান। আর ইন্ডিয়া মনে করে কি পাকিস্তানকে তো জন্ম আমরা দিলাম। আর পাকিস্তান মনে করে হচ্ছে ইন্ডিয়াতে গোটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি মুসলিম আছে, তাহলে ইন্ডিয়া আমাদের। আর আমরা মনে করি কি আমরা দেশকে কি হচ্ছে পাকিস্তানকে জন্ম দিয়েছি, ওদেরকে আলাদা করে দিয়েছি, সমস্ত কিছু দিয়েছি দেশ স্বাধীনের সময়, তাহলে পাকিস্তানটাই আমাদের গোটাটা। এরকম তাইওয়ান আর চীনের মধ্যে একটা কনফ্লিক্ট আছে। হ্যাঁ, রিসেন্টলি 2-3 বছর ওয়েট কর, দেখতে পাবি চায়না আর তাইওয়ানের মধ্যে মারাত্মক বড় একটা যুদ্ধ লাগবে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে। বেশি না, 2-4 বছরের মধ্যে লেগে যাবে। 2030-এর মধ্যে শিওর থাক, একটা বড়সড় যুদ্ধ এশিয়াতে লাগবে। এতদিন এশিয়াতে বড়সড় যুদ্ধ লাগেনি, এবার এশিয়াতে যুদ্ধ লাগবে। এশিয়ার ভবিষ্যৎ খুব খারাপের দিকে এগোবে। হ্যাঁ, এবার তোরা একটু সবাই নিজের মতন পড়াশোনা করবা উড়ে। বাজে পরিস্থিতি, আরো ভয়ঙ্কর পরিস্থিতি আসতে শুরু করে। যত দিন যাবে আরো বাজে দিকে এগোবি। ইন্ডিয়ার গ্রোথ খুব ভালো আছে, আশেপাশে যদি সব ডগমগ হয় না, তাহলে তোর গোটা ফ্যামিলিতে যদি দেখ, আচ্ছা একটা ফ্যামিলিতে যদি 10 জন ছেলে মেয়ে থাকে, কেউ 10টা বাচ্চা নিয়েছিস, সেটা আশীর্বাদ না অভিশাপ? কে বলবি? কি স্যার, কোশ্চেনটা আরেকবার বলেন। একটা ফ্যামিলিতে 10টা বাচ্চা আছে, কেউ 10টা বাচ্চা নিয়েছে, আমি ধরে জানতে পারলি যে শুভদীপ স্যার 10টা বাচ্চা নিয়ে নিয়েছে, এটা দেশের জন্য মঙ্গল না ক্ষতিকারক? ক্ষতিকারক। ক্ষতিকারক। ক্ষতিকারক স্যার, ক্ষতিকারক, অবশ্যই ক্ষতিকারক। বা যদি জানতে কারণ পারলি, গভর্নমেন্ট দুটো বাচ্চার সুযোগ সুবিধা দেবে, 10টা দেবে না। এখনো ওটা গভর্নমেন্ট চালু করেনি রে। আচ্ছা শুনে নে, এবার ধরে নে আমার 10টা ছেলে মেয়ের মধ্যে একটা ছেলে আইপিএস অফিসার হয়ে গেল, একজন আইএস অফিসার হয়ে গেল, একজন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হয়ে গেল, একজন সুপ্রিম কোর্টের জাজ হয়ে গেল, সবাই বড় বড় পোস্টে চলে গেল। এটা আশীর্বাদ হলো না অভিশাপ হলো আমার জন্য? আশীর্বাদ। দেশের জন্য কি অভিশাপ হয়ে যাবে দেশের জন্য তখন? না, অভিশাপ হবে না, আশীর্বাদ হবে। এবার যদি সেটা 10টা বাচ্চা নিলাম, আর 10টা বাচ্চা কেউ ভ্যান চালাচ্ছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ ঝালমুড়ি বিক্রি করছে, তখন অভিশাপ হয়ে যাবে। মাথায় রাখবি, দেশের জন্য কেউ যদি উপকারে লাগে, দেশের কাজে লাগে, তা হিউম্যান রিসোর্সটা হলো সব থেকে বড় সম্পদ। হিউম্যান রিসোর্স হলো সব থেকে বড় রিসোর্স। যদি দেশের কাজে লাগাতে পারিস নিজেকে, সবসময় কোশ্চেন করবি যে দেশের আমি কি কাজে লাগলাম, আমি আমার জন্য দেশের 10 জনের কি ভালো হচ্ছে। এই যে আমি আজকে তোদেরকে ফ্রিতে পড়াচ্ছি, আমি এত টাইম দিচ্ছি, কেন দিব? আমি নাই দিতে পারি। আমি তোরা কেউ কি আমাকে বাড়িতে এসে কেলিয়ে যাবি নাকি না পড়ালে? কেন পড়াচ্ছি? যে আমার জন্য যদি কারো 10 জনের ভালো হয়। বাংলাতে কেউ কারেন্ট অ্যাফেয়ার্স পড়ায় না, টাকা দিয়েও পড়ায় না, খোঁজ নিয়ে দেখবি। যারা টাউনে কোচিং এ পড়ছিস বা জানিস আশেপাশে যতগুলো কোচিং আছে, একটু খোঁজ নিবি। কারেন্ট অ্যাফেয়ার্স কেউ ভালো করে কি পড়ায় কোচিং সেন্টারে? তো বলতে পারি যে পড়াই? আমি যতগুলো কোচিং এ পড়িয়েছি বা যতগুলো কোচিং থেকে আমার কাছে এখন অফার আছে, একটা তো পড়ানো হয় না কারেন্ট অ্যাফেয়ার্স। তখন আমি বুঝলাম এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা নিড আছে, এই জন্য আমি এই জায়গাটা পড়ানো শুরু করলাম। বুঝতে পেরেছিস? দেখ, যদি তোদের কোশ্চেন আসে যে তাইওয়ান 2024-এ যে অ্যাথলেটিক্স ওপেন হলো, এটা হচ্ছে এখানে জিতেছে একটা ইন্ডিয়ার একটা মেয়ে। এখানে অ্যাথলেটিক্স জিতেছে, সেটা হচ্ছে ইন্ডিয়ারই, সেটা হচ্ছে কেরালার কোজিকোড়ে ওর বাড়ি। তার নাম কি? নয়না জেমস। নাম কি?
নানা জেমস। গোল্ড মেডেল জিতেছে। নয়না জেমস। গোল্ড না ব্রোঞ্জ কি জিতেছে? গোল্ড। কোন খেলার জন্য? লং জাম্প, লং জাম্প। ওমেন্স লং জাম্প। হ্যাঁ, ওমেন্স লং জাম্প। বুঝতে পেরেছো? চলে এসো তারপরে ডিফেন্স নিয়ে। এটা তো পড়িয়েছি রে আগের দিনই হয়েছি না? ইন্ডিয়ান এয়ারফোর্স আলাস্কাতে যে করলো, পড়ালাম না 16 দিনের যেটা করলো, কে বলবি? কালকে রেড ফ্ল্যাগ এক্সারসাইজ হলো না কালকে? রেড ফ্ল্যাগ এক্সারসাইজ কালকে হয়েছে। হয়ে গেছে এটা আমেরিকা আর ইন্ডিয়ার এয়ারফোর্সের সাথে হয়েছিল। আলাস্কাতে হয়েছিল। আলাস্কাতে 16 দিনের জন্য। 16 দিনের জন্য। মে 30 থেকে শুরু হয়েছে, জুন মাসের 14 তারিখে শেষ হয়ে যাবে। আজকে মোটামুটি শেষ হয়ে গেল। কারো কোনো কোশ্চেন আছে? আর একটু সামারাইজ করে দিই কি কি পড়লাম আমরা, দেখে নিই একটু। আমরা পড়লাম সুপ্রিম কোর্ট চাইছে যে দেশের মধ্যে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়েকে যাতে সম্মান করুক, আর মেয়েরাও যাতে সম্মান করুক। আজকাল খুব ফেক রেপ কেস দিয়ে দিচ্ছে। বলে তুমি আমাকে বিয়ে করবে না, তুমি আমাকে প্রেম করো না, তোমাকে আমি রেপ কেস জড়িয়ে দেবো। আর তুমি আমাকে হচ্ছে কথা বলছো না, তোমাকে রেপ কেসে জড়িয়ে দেবো। এটা যাতে না করে মেয়েরাও, মেয়েদের ছাড় দিচ্ছে তাহলে মেয়েরা স্বাধীনতার উল্লঙ্ঘন করবে, এটা যাতে না হয়। আর ছেলেরাও যাতে পুরুষতান্ত্রিক সমাজ আছে মানে তোমাকে মেরে দিব, তোমাকে এটা করে দেবো, এগুলো যাতে না হয়। যাতে আমরা জেন্ডার অনুযায়ী রেসপেক্ট করি, এটা সুপ্রিম কোর্ট চাইছে। এই জন্য হেমা কলি ম্যামকে হচ্ছে চেয়ারম্যান হিসাবে জয়েন করিয়েছে। ঠিক আছে। আর কি পড়লাম আমরা পড়লাম যে মোবাইলে যাতে টেলিমার্কেটিং এমন নম্বর দিয়ে হচ্ছে যাতে আমাদের বিভ্রান্ত করে দিচ্ছে, সেটা যাতে বিভ্রান্ত করতে না পারে, সেটা সেম ডিজিট দিয়ে যাতে না থাকে, সেটা একটা করলো। আর কি বললাম 2014 সালে তেলেঙ্গানা আলাদা হলো ওই 2রা জুন হচ্ছে ও নিজেকে হচ্ছে 28 স্টেট নামে হচ্ছে সেলিব্রেট করছে, আর হচ্ছে তার বার্থ নিউ স্টেট হিসাবে সেলিব্রেট করছে, জন্মদিন হিসাবে তেলেঙ্গানার বার্থ ডেট মানে জন্মদিন। আর কি বললাম ইন্ডিয়ান ইকোনমি গ্রো করলো, লাস্ট কোয়ার্টার 4 গ্রো করলো 7.8%, আর টোটাল গ্রোথ করলো 8.2%। ইন্ডিয়ান ফিসক্যাল ডেফিসিট এটা আমরা পড়েছি 5.6% ছিল, ওটা ইমপ্রুভ করেছে 5.8%। আর হচ্ছে জিএসটি গ্রোথ সব থেকে এবার বেশি হয়েছে মে মাসে 2014-তে 1.7 লাখ করোড়। পড়া ধরবো, এক্ষুনি পড়া ধরবো। গৌতম আদানি নিজেকে হচ্ছে রিচেস্ট পার্সন হিসাবে রিক্লেম করলো, কারণ একবার লিস্ট বেরিয়ে গেছে, আবার রিক্লেম করলো যে আমি সব থেকে বড় লোক আছি। কেন কেন বলতো? তানজানিয়াতে নতুন একটা পোর্ট কিনে নিয়েছে, আগের দিন পড়েছি কিন্তু। রিক্লেম কেন করলো? আগে তো হয়নি। রিক্লেম কেন তানজানিয়াতে হচ্ছে 30 বছর লিজে নিয়ে নিয়েছে পোর্ট। বললাম যে আমি তো এবার বড়লোক হয়ে গেলাম, আমি তো এর আগে বড়লোক ছিলাম না, এত রিচেস্ট হয়ে গেলাম, মানে ছাড়িয়ে গেলাম। গভর্নমেন্ট হচ্ছে 10 ইয়ারের যে গ্রিন বন্ড ছিল সেটাকে অকশনটাকে ক্যান্সেল করে দিল। ইউপিআই হচ্ছে ব্রেক থ্রু করলো, সব থেকে বেশি ট্রানজেকশন করে এবছর। ইন্টারন্যাশনাল সেক্স ওয়ার্কার 2024-এ ওরাও চাইছে আমাদেরকে কেউ সম্মান করুক। ট্যাগলাইন হচ্ছে রাইজিং অ্যাওয়ারনেস ফর ডিগনিটি অ্যান্ড রাইটস। দিনেশ কার্তিক রিটায়ারমেন্ট নিল। আর হচ্ছে নায়না জেমস লং জাম্পে হচ্ছে গোল্ড মেডেল নিয়ে এসছে তাইওয়ান থেকে। পড়া ধরা শুরু করুক। বল কে পড়া বলবি, কাকে কাকে? সবার তোল কে পড়া বলবি? কাউকে পড়া ধরবো না রে। কবির 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 আচ্ছা না প্রবীর। স্নিগ্ধা বলো, স্নিগ্ধা বলবে? হ্যাঁ স্যার বলেন। তুমি আগে বলো না, তারপর সুস্মিতা শুনতে পাচ্ছ? সুস্মিতা এরপর তোমাকে ধরো, স্নিগ্ধার পরে বলো।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে বন্ডটা ক্যান্সেল করলো সেটা কোন বন্ড ছিল? গ্রিন বন্ড কত বছরের জন্য ক্যান্সেল করলো? 10 বছর। ভেরি গুড। সুস্মিতা বলো তো, সুস্মিতা অন করো তো। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চুপচাপ থাকছো কেন? একটা কথা বলছো ক্লাসে। স্যার আজকে আমি প্রথম দিন ক্লাস করেছি সেজন্য। ভয় লাগছে? না না, কি করছো তুমি? পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কি তোমার? আমি বায়োসায়েন্সে মাস্টার্স করেছি। এই তো কিছু ভুলভাল বলে না সাইন্সে আমাকে ধরে দেবে, হ্যাঁ? তুমি ফিজিক্যাল ডেফিসিট বুঝতে পেরেছো? ফিজিক্যাল ডেফিসিট হ্যাঁ স্যার, ইনকামের থেকে ব্যয় বেশি হলে তখন সেটা হচ্ছে রাজস্ব ঘাটতি হচ্ছে। আমার ধরো 10 টাকা ইনকাম হচ্ছে, আমি খরচ করছি 2 টাকা, রাজস্ব খরচ করছি 18 টাকা খরচ করছি, তাহলে আমার রাজস্ব ঘাটতি কত? ফিজিক্যাল ডেফিসিট কত? 8 টাকা। একবারে বুঝে গেছি। এবার কোশ্চিনটা হলো ইন্ডিয়ান ফিজিক্যাল ডেফিসিট, যেটা আগে যে পড়ে দিয়েছিলাম, এটা ইমপ্রুভ কত করেছে? কত হওয়ার কথা ছিল, কত করেছে? আমি ভুলে গেছি এটা। হ্যাঁ তো পড়াইনি আজকে, এটা আগের দিনে পড়েছি। কি বলবি এটা? আগের দিনে পড়া এটা। কত হওয়ার কথা ছিল আর কত হয়েছে? কি বলবি কবির? বুঝতে পারছো? এটা বুঝতে পারছে না? হচ্ছে 5.8% এস্টিমেট ছিল, হ্যাঁ? মারুফা বলো, মারুফা বলো। 5.8 ছিল, হ্যাঁ হ্যাঁ, এতে 5.4 2% কমেছে। 6% হয়েছে, 6%। 5.6, হ্যাঁ 2% কমে, 0.2% কমে। ভেরি গুড। এস্টিমেট ছিল মানে ওরা ভেবেছিল যে ধরুন নাও প্রতি বছর 100 টাকা খরচ হয়, ভেবেছিল এবার 105 টাকা 80 পয়সা খরচ হবে, কিন্তু সেটা 105 টাকা 60 পয়সা খরচ হয়েছে। এই 0.2% এর ভ্যালু কিন্তু বিশাল ভ্যালু, হ্যাঁ? এবার বলবে কাকে ধরবো? পূজাকে ধরো, পূজা বলো। পূজা বলো। হ্যাঁ স্যার বলুন। মর্নিং ওয়াকে যাচ্ছ এখন? স্যার বৃষ্টি পড়ছে, এখন গাজলে চলে এসেছি তো, তো গাজলে না মাঠগুলো অনেক দূরে দূরে, তো একটু প্রবলেম হয় স্যার। আচ্ছা, টাউনে থাকছো না এখন? না। তুমি কোন মাঠ থেকে আসছিলে? ডিএসএ মাঠ থেকে নাকি? আমি দেখলাম যেদিন সকালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, তুমি বলো হচ্ছে কোন ক্রিকেটার আছে রিটায়ারমেন্ট নিল? স্যার কি যেন বললেন, দাঁড়ান বলছি। স্যার অপশন দিন। তুমি টিমটার নাম বলো, কোন টিম থেকে নিল? আইপিএল এ কোন টিমে খেলতো? জানি না স্যার, আমি ক্রিকেট দেখি না। বেঙ্গালুরু, আরসিবি। দিনেশ হ্যাঁ কার্তিক। আরসিবি, হ্যাঁ দিনেশ কার্তিক। হ্যাঁ দিনেশ কার্তিক। হ্যাঁ 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 স্যার। তিনবার বলো, নাম বলো, তিনবার প্লেয়ারটার নাম বলো। দিনেশ কার্তিক, দিনেশ কার্তিক, দিনেশ কার্তিক, আরসিবি। আরসিবি, বেঙ্গালুরু। হ্যাঁ বেঙ্গালুরু। ঠিক আছে, তাও জয়িতা বলো, জয়িতা। তুমি বলো জয়িতা, যে সুপ্রিম কোর্ট হচ্ছে কাকে চেয়ারপারসন বানিয়েছে জেন্ডার সেন্সিটাইজেশন করার জন্য? কোর্টের চিফ জাস্টিস কাকে জেন্ডার সেন্সিটাইজেশন কমিটির চেয়ারপারসন বানিয়েছে? স্যার বলবো? হ্যাঁ বলো। থামো থামো থামো, চেষ্টা থামো। জয়িতা শুনতে পাচ্ছ? স্যার আচ্ছা, চেষ্টা এবার ধরিয়ে দাও, এবার ধরিয়ে দাও। স্যার হিমা কোহলি। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ হেমা কোহলি, হেমা আরেকবার বলো, তিনবার পুরাও। হেমা কোহলি, হেমা কোহলি, হেমা কোহলি। ভেরি গুড। তো এবার বলবে মারুফা, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার বলেন। এইবার ক্লিয়ার আছে, বলো এবার। সব থাকছো তুমি ক্লাসে কেন? তোমার টেটের পরীক্ষা কেমন হয়েছে এবার? শোনাই হয়নি তোমার কাছ থেকে। ভালো না স্যার। ঠিক আছে, পরে গল্প শুনবো। বলো এবার, তুমি বলো যে রেড ফ্ল্যাগ এক্সারসাইজ যেটা হয়েছে সেটা কোথায় হয়েছে?
রেড ফ্ল্যাগ এক্সারসাইজ একটা মিলিটারি এক্সারসাইজ, এটা কোন দেশে হয়েছে, কোথায় হয়েছে? তাইওয়ানে স্যার। না না, আগে স্যার জিজ্ঞেস ইউএসএ। হ্যাঁ ইউএসএ। কোথায় কোথায়? আলাস্কা। আলাস্কা। আলাস্কা স্যার, ইউএস। আলাস্কা। চৈতালি বলবে, চৈতালি। চৈতালি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। যাচ্ছ পড়তে এখন দামছে না ছেড়ে দিয়েছো? আচ্ছা তুমি বলো, ইউপিআই যে ট্রানজাকশন বলতে পারো। আচ্ছা কে এখন এশিয়ার রিচেস্ট পার্সন হিসাবে রিক্লেম করছে? আর ও বলছে আমি এখন বড় লোক আছি, সব থেকে বড় লোক। কে ক্লেম করছে এটা? কে করছে রে? আদানি স্যার স্যার। গৌতম আদানি। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। উত্তম আদানি। গৌতম আদানি। অনুপম বলে এবার, অনুপম বললো এবার। হ্যাঁ স্যার বলেন। বলো, তাইওয়ানে যে অ্যাথলেটিক ওপেনটা হলো 2024-এ, এখানে কে জিতেছে? জিতেছে মেয়েটার নাম মনে নাই, কিন্তু লং জাম্পে হ্যাঁ হ্যাঁ, মেয়েটার নামই তো জিজ্ঞেস করছি। ওই মেয়ের নামে এখানে নামটা বলে একটা ছাত্রী আছে কিন্তু পড়াশোনা করছে আমাদের এখানে। স্যার বলবো? বলো। নাইনা জান। হ্যাঁ ভেরি গুড। আবু বলে এবার, আবু। হ্যাঁ স্যার বল। আবু বলবে। জিএসটি রেভিনিউ কালেকশনটাই বলে দাও তুমি। জিএসটি তে এবার কত টাকা ইনকাম করেছে মে মাসে? মে মাসে স্যার হাইয়েস্ট কালেকশন করেছে কত 1.8 বিলিয়ন মনে হয়, কারণ না কত দেখলাম। 1.73 লাখ করোড়। হ্যাঁ বলো দুবার বলো আরো। 1.7 লাখ করোড়। 73 লাখ করোড়। 73 লাখ করোড়। আচ্ছা এবার বলবে অতল, বলো অতল। অতল হচ্ছে আমার সেই ব্যাচের ছাত্র, সব থেকে বেস্ট ছাত্র, হিন্দি ব্যাচের। অতল যেদিন প্রথম এসেছিল সেদিন হিন্দি একদম পড়তে পারতো না। আর হচ্ছে শেষ যখন ছাড়ে তখন হিন্দিতে সব থেকে ভালো মনে হয় অতলই হয়ে গেছিল, অনেকটা ভালো হয়ে গেছিল। মনে পড়ে অতল? অতলকে দেখে প্রথম দিন প্রত্যেকে হাসতো, হিন্দি রিডিং করতে পারতো না, মনে আছে। রিডিং করতে পারতো না বেচারা, পড়িয়ে পড়িয়ে পড়িয়ে। নামসে পড়াতো তখন? আমি হিন্দি পড়াতাম তখন নামসে। আমি তো সব বিষয় পড়িয়েছি না, তো হিন্দিটা ওদের নামসের স্টুডেন্ট হ্যাঁ অতল তখন? ব্যাচের। স্যার এখন তো চলছে আমাদের ব্যাচ। হ্যাঁ এখন চলছে, মানে আমি তো এখন পড়াই। তো তোমাদের হিন্দি বন্ধ হয়ে গেছে আমি ছাড়ার পরে? না এখন নতুন ক্লাস নিচ্ছে, তো আমি ক্লাস করে নি এখন একজনও। হিন্দি পড়ানো শুরু আমি এখন একজন স্যার চলছে শুধু। স্যার ওই কয়েকদিন হিন্দি পড়ে 13টাই ঠিক করতে পেরেছি জিডিতে, জানেন? আচ্ছা এখন যে হিন্দি স্যারটা পড়াচ্ছে কোন পড়াচ্ছে চৈতালি? ওই বিহারের স্যারটা কি পড়াচ্ছে এখন? এই ট্রেনের লোকো পাইলট আছে ওই স্যারটাই? জানি না তো। ওইরকম একটা স্যার এসেছিল, কথা বলছিল আকাশ স্যারের সাথে, এখন ওই মেয়ে পড়াচ্ছে না অন্য কেউ পড়াচ্ছে জানি না। না ও তো পড়াতে পারছিল না হিন্দি, দেখেছিলাম ওকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। কাকাদা বন্ধু ছিল। একদম হিন্দি বোঝে না, গ্রামার একদম বোঝে না, শুধু কথা বলতে পারে হিন্দিতে। দেখ তাকে অতলকে ধরবো বললাম, অতল অন কর। হ্যাঁ স্যার, হ্যাঁ ধরেন। বল ক্রিকেটার কে রিটায়ার নিল? ক্রিকেটার কোন ক্রিকেটার রিটায়ার নিয়েছে? দিনেশ কার্তিক। দিনেশ কার্তিক কোন আরসিবি। আরসিবি। আজকে ক্লাস কমপ্লিট হয়ে গেল, কারো কোনো ডাউট থাকলে কিছু থাকলে বলো। স্যার আমাদের ট্রিট দিলেন না, চাকরি পেলেন। একটু সুস্থ হয় বাবু, আমি ঠিকঠাক হয়ে যাচ্ছে না, দিব। সুস্থ হয়ে গেছেন তো এখন? আমি জানতাম স্যার ওই আর বল আর কে কি?
স্যার এই ছেলে শুধু সুযোগ খুঁজে থাকে যে কোন স্যারের কাছে খাবার পাওয়া যাবে। হ্যাঁ, খাওয়াবো চিন্তা নেই। আমরা বললাম তো স্যার খাবো, আমাদের প্রথম ডামসে আমরাই তো স্যারের ব্যাচ, আমরাই তো আগে খেতে পাবো না? একদম একদম একদম। আরে দামসের স্টাফ গুলোকেও আমি এখন ট্রিট দিইনি রে, কাউকে দেওয়া হয়নি আসলে। একটু এখন ঠিকঠাক আছি, তো এখন রাইট হ্যান্ডে লিখতে পারি না, বুঝলি তো, বোর্ড ওয়ার্ক করতে পারি না, লিখতে পারি না, হাত ওঠে না। দাদা টেটের ব্যাচ আবার বাকি আছে। আরে আর টেটে ব্যাচ এখন খুলবো না, দেখে নিতে পারবো না। আছে এটা আছে ওটা আছে, ডাক্তার দেখাতে যেতে হয়। আচ্ছা, আর কেউ কিছু কোশ্চেন আছে কারো? ট্রিট দেওয়ার কথা বলছিলাম স্যার আপনার গ্রামের বাড়িটা কোথায়? গ্রামের বাড়ি আড়াডাঙ্গা সাইড, আড়াডাঙ্গা চেনো? আড়াডাঙ্গা চিনি, আমার বাড়ি তো পরানপুর। কর্ণপুর। আড়াডাঙ্গা কোথায়, মানে ব্রাহ্মণপাড়া? মূর্ছা মূর্ছা। মুচ্চা? হ্যাঁ, হ্যাঁ মুচ্চা তো চিনি। হ্যাঁ। স্কুলের কাছে? স্কুলের কাছে না, সিংপাড়া একদম ঢুকতে প্রথমে সিংপাড়া। এই বড় বড় কার্তিক মন্দির আছে দুটো, কার্তিক মন্দিরটা আমাদেরই, হ্যাঁ চিনি। তো মন্দিরটা আমাদেরই, স্কুলটাও আমাদেরই। ওখানে অনেক স্কুলটা আছে আমার ঠাকুমার নামে আছে, দাদু দান করেছে। সিংপাড়াতে যে কেউ এসে এখানে যে কাউকে আমাদের নাম বলে চিনতে পারবে, যে কেউ দেখি। অনুপম তুমি পড়ানপুরে বাড়িতে, পড়ানপুরে অনেক আছে আমার পরিচিতি আছে। এর বাড়িতে কে চেনো? রিকি অয়নব কে চেনো? অয়নব মির্জাপুরের না পরানপুরের? পরানপুরের বাড়িতে ওর, ও ছাত্র হলো, অনেকগুলো ছাত্র আছে পরানপুরে আছে আমার। আপনি রিকির কথা বললেন তো, ওর তো বাড়ি মির্জাপুর। হ্যাঁ, রিকির বিয়ে হয়েছে, হাজবেন্ডের বাড়ি, মানে হ্যাঁ ওরা হাজবেন্ড ওয়াইফ দুটাই আমার ছাত্র। হ্যাঁ হ্যাঁ মির্জাপুরে বাড়ি ওদের। হ্যাঁ, রিকির বাড়ি হচ্ছে মির্জাপুরে, ওর হাজবেন্ডের বাড়ি হচ্ছে অয়নব, ওর বাড়ি হচ্ছে পরানপুরে। রিকির বাবার বাড়ি যেখানে, ওখানেই আমার বাড়ি। পরানপুরে আরো আরেকজন আছে, ও হচ্ছে মেয়েটা এখন দিল্লিতে থাকে, হরিপুরে বিয়ে হয়েছে, ইতি ইতি মন্ডল, ইতি মন্ডল না, কর্মকার, ইতি কর্মকার। তাহলে ক্লাস হয়ে গেছে, যারা বেরোবে বেরিয়ে যেতে পারিস, হ্যাঁ টাইম ওয়েস্ট করিস না। যাদের কোনো ডাউট থাকবে, দাদা অতনুদা কি করছে এখন? ও আসে মাঝে মাঝে, এখন পড়াশোনা করছে, একটা স্কুলে জব পেয়েছে। প্রতি সপ্তাহে একবার করে আসে আমার কাছে, কি না করবে, বাড়ির পাশে তো। আর কারো কোনো কিছু আছে কোশ্চিন? এখন ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, কালকে ঝামেলা টামেলা হতে পারে, কেউ বাড়ি থেকে বেরোবি না, যেখানে সেখানে যাবি না, খুব কাজ না থাকলে 2-3 দিন বেরোবি না। কেউ যদি কিছু জিজ্ঞেস করে, কোনো পার্টির লেভেল নিবি না গায়ে, হ্যাঁ, যে পার্টি জিতবে সেই পার্টি করিস। হ্যাঁ, রাস্তা গিয়ে কারো, বুঝলেন স্যার? হ্যাঁ বলো। বলছিলাম আমি এরকম, মানে বলছিলেন না কিছু আগে যে নিজের নিজের মানে আপনার বায়োডাটা বা যা যা করো, তো আমি গ্রাজুয়েশন এর আগে কমপ্লিট করছিলাম, সেকেন্ড ইয়ার করে ব্যাক করে দিয়েছিলাম, মানে কিছু একটা প্রবলেমের জন্য। আমি এখন ই-কমার্সে, ই-কমার্স এক্সপ্রেস রতুয়াতে, যেটা পরানপুরে অফিস আছে, ওটাতে সুপারভাইজার পোস্টে জব করি। এরকম কম্পিটিটিভ এক্সামের জন্য মানে প্রিপারেশন নিচ্ছি, আর কিছু কিছু ফর্ম ফিল আপও আছে। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট কর, যা করছিস কর, গ্রাজুয়েশনটা সাথে কমপ্লিট নেতাজি করব। থেকে, হ্যাঁ একদম, কালকে যা পরশু যা 2-3 দিনের মধ্যে গিয়ে আগে নেতাজিতে গিয়ে গ্র্যাজুয়েশন ভর্তি হও, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট কর। হ্যাঁ নেতাজিতেই করছি স্যার, আপনার নেতাজি থেকেই করছি, কোচিং নেওয়া আছে। আর সে ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়েছে, সেকেন্ড ইয়ারে মানে এক্সাম হবে সামনে। আচ্ছা, কমপ্লিট ওটা তো করো, ওই জন্যই ওটা কমপ্লিট করো। হ্যাঁ, হ্যাঁ সাবজেক্ট নিয়েছো? আপনার বেঙ্গলি। আচ্ছা, যে সাবজেক্ট ওখান থেকে কমপ্লিট করো, হ্যাঁ, যে পড়াশোনা চালাও আর ওখানে কমপ্লিট করো। আর ফিউচার প্ল্যান কি আছে, কোন দিকে যেতে চাইছো? স্যার এমনি আমার কেপি, ডাব্লিউপি, তারপরে আপনার ফায়ারের, তারপরে কিছু কিছু মানে ডিফেন্স লাইনে যেগুলো রাজ্য সরকারের, ওগুলো ফর্ম ফিল আপ করা আছে, আরপিএফ এর আছে। পুলিশে এখন খুব চাকরি হচ্ছে, হ্যাঁ, পুলিশের চাকরি মমতা সরকারে, মাস্টার চাকরি হোক না হোক, কোনো চাকরি হোক না হোক, পুলিশ চাকরি দেবেই। বিসিএস যেহেতু কনস্টিটিউশনাল চাকরি, কনস্টিটিউশনাল পোস্ট, বিসিএস ইউপিএসসি, তাই সরকার নিতে বাধ্য থাকে, হ্যাঁ, বাকিগুলোর জন্য বাধ্য নয়। কিন্তু টিএমসি সরকারের একটা ন্যাক দেখেছি শুরু থেকেই, মাস্টারকে একদম নিতে চায় না, আর হচ্ছে যে পুলিশকে প্রচুর পরিমাণে নেয়, যেহেতু ভোট ফোট করানোর ব্যাপার থাকে। তো যাই হোক, রাজনৈতিক ব্যাপারে যাচ্ছি না। তো যদি পুলিশের চাকরির জন্য প্রিপারেশন নাও, তাহলে খুবই ভালো করেছো। হাইট ফাইট থাকে, তার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয়, কিভাবে পড়বে না পড়বে, আমাকে পার্সোনালি মেসেজ করবে। আচ্ছা ঠিক আছে স্যার।
আর কোনো কোশ্চেন আছে কারো? শোন, মাথায় রাখবে একটা কথা, যে তাড়াতাড়ি চাকরি পেতে চাইছিস না ভালো চাকরি পেতে চাইছিস, তার কিন্তু স্ট্র্যাটেজি আলাদা হয়। যে চাইছিস যে আমার ফ্যামিলি অবস্থা ভালো না, এটা ডিসাইড করবি কি করে? নিজের ফ্যামিলিকে দেখে। যে দেখছিস আমার ফ্যামিলির অবস্থা ভালো না, আমাকে তাড়াতাড়ি চাকরি পেতে হবে, তার স্ট্র্যাটেজি আলাদা হবে। আর যে চাইছিস যে আমার ফ্যামিলির অবস্থা ভালো আছে, আমাকে একটা ভালো চাকরি পেতে হবে, WBCS নিতে হবে, কি আরো বড় পোস্টে যেতে হবে, তার স্ট্র্যাটেজি আলাদা হবে। কিন্তু গুলিয়ে ফেলবি না কেউ। আমি যোগাযোগ করতে বলছিলাম, এই কারণে যোগাযোগ করতে বলছিলাম, যে ঠিকঠাক যাতে গাইডেন্সটা দিতে পারি। ঠিক আছে স্যার। স্যার ক্লার্কশিপের জন্য লাস্ট কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো মোটামুটি করে? যে কোনো পরীক্ষার জন্য 1 থেকে 1.5 বছর কারেন্ট অ্যাফেয়ার্স লাগে, কিন্তু অতদিন পড়বি না। লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়বি, আর লাস্ট তার আগের 6 মাসেরটা একটু জাস্ট দেখে যাবি। বুঝা গেছে? হ্যাঁ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? চলো তাহলে, গুড নাইট। ঠিক আছে স্যার, গুড নাইট। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। ওয়েলকাম।